আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এমআইএসটি ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে। সো দেখতেই পাচ্ছ আজকে আমরা ফিজিক্স পড়বো এন্ড ফিজিক্সের আমরা আজকে পড়বো হচ্ছে লেকচার P1, ঠিক আছে। সো P1 বলতে আসলে আলটিমেটলি আমরা বুঝাচ্ছি যে আমাদের এখানে আসলে আমাদের তিনটা চ্যাপ্টার আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ভৌত জগত পরিমাপ, ভেক্টর আর হচ্ছে আমাদের নিউটনিয়ান মেকানিক্স, ঠিক আছে। সো বলা যায় যে আমাদের ফিজিক্সের এটা আমাদের প্রথম ক্লাসে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের যে প্রথম তিনটা চ্যাপ্টার আছে ওটা আমরা কমপ্লিট করব। বাট আলটিমেটলি আমাদের ফিজিক্স P1 এর মধ্যেই আলটিমেটলি আমরা তিনটা চ্যাপ্টার যেটা আছে আলোচনা করব না, আমরা যেটা করব আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করব, ঠিক আছে। সো এই যে P1 এর আজকে হচ্ছে আমাদের হবে পার্ট 1, ঠিক আছে। সো নেক্সট লেকচারে পার্ট 1 এ আলটিমেটলি আমরা কয়টা চ্যাপ্টার পড়বো? পার্ট 1 এ আমরা আসলে দুইটা চ্যাপ্টার পড়বো, একটা হচ্ছে আমাদের ভৌত জগত পরিমাপ আর একটা হচ্ছে আমাদের ভেক্টর, ঠিক আছে। আর পার্ট 2 যেটা আছে ওই পার্ট 2 তে আলটিমেটলি আমরা পড়বো হচ্ছে আমাদের নিউটনিয়ান মেকানিক্স। পার্ট 2 তে আমরা কোনটা পড়বো? নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যা, ঠিক আছে। সো যাই হোক, সো সাথে থাকবো আমি মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। ওকে, সো আমরা ক্লাসটা শুরু করে দিই। সো ক্লাসের শুরুতে আমি কিছু প্রিলিমিনারি কথাবার্তা বলে রাখি যে আমরা আসলে ক্লাসটা কিভাবে নিব, প্লাস তোমরা কিভাবে ক্লাসগুলো করবা। সিম্পলি আমরা যখন এটা এমআইএসটি ক্র্যাশ কোর্স বলতেছি, তাহলে আমরা ধরে নিব যে এখানে আমরা মেইনলি ফোকাস করবো কোশ্চেন ব্যাংক সলভিং এ। কারণ আমি ধরে নিব তুমি অ্যাডমিশনে কিংবা এইচএসসিতে মোটামুটি হলেও থ্রি জিনিসপাতিগুলো একটু হলেও জেনে আসছো, বাট এখন আমাদেরকে যেটা খুব একটা সময়ও নাই, সো এখন আমাদেরকে যেদিকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সলভিং এ, ঠিক আছে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এমআইএসটির বিগত বছরে যেসব কোশ্চেন আসছে ওইটা আমরা সলভ করবো, অ্যান্ড ওইটা সলভ করাইতে গিয়ে আমি তোমাকে রিলেভেন্ট থিওরি তোমাকে পড়াই দিব, যাতে করে তুমি যদি কোনো থিওরি নাও জেনে থাকো তাও যদি তুমি সলভ করতে পারো, ঠিক আছে। এই একটা জিনিস। এরপরে আমরা কিছু রাখছি যে কিছু সম্ভাব্য কোশ্চেন আছে যেগুলো হয়তো বা আসে নাই বাট আসতে পারে, ঠিক আছে, ইজি হলেও আসতে পারে, ব্যাপারটা হচ্ছে এইটা। সো আমরা ক্লাসটা শুরু করে দিই, আর ক্লাসের মাঝখানে কিভাবে ক্লাসটা নিব সব তো জেনেই যাবো আর কি। তো চলো শুরু করি। সো প্রথমে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে আমাদের ভৌত জগত পরিমাপ। এটা কাইন্ড অফ একটা অবহেলিত চ্যাপ্টার, এটা আসলে আমরা খুব একটা পাত্তা দিই না, এইচএসসিতেও পাত্তা দিই না, অ্যাডমিশনেও পাত্তা দিই না, বাট নর্মালি আমরা দেখতে পাই যেখান থেকে মোটামুটি একটা বা দুইটা কোশ্চেন চলে আসে, দুইটা আসে না, সাধারণত একটাই চলে আসে, ঠিক আছে। সো দেখো আমাদের এমআইএসটি কত সালে আসছে বলো? 18-19 সালে আসে একটা কোশ্চেন, যেটা বলে দিছে দেখো আমাদেরকে এ আর বি এর দৈর্ঘ্য দেওয়া আছে, এ আর বি এর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে আমাদের এত সেন্টিমিটার এবং হচ্ছে কি দেওয়া আছে এত সেন্টিমিটার, ঠিক আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে ভাই মানে এখানে প্লাস মাইনাস দিয়ে আসলে কি বোঝাচ্ছে? দেখো আমি তোমাকে একটু বুঝাই। যখন তোমাকে কোনো একটা জিনিস দিয়ে দিছে, যেমন 4.2 দেওয়া আছে, তাহলে এই 4.2 দ্বারা বুঝায় এইটা হচ্ছে ভাই আমাদের প্রকৃত মান। মানে সাপোজ এর যে দৈর্ঘ্য যেটা আছে, এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 4.2 সেন্টিমিটার, আর এই যে 0.1 যেটা আছে এটা কি জানো? এটা হচ্ছে আমাদের ত্রুটি, এইটা আমার ত্রুটি হইতে পারে, ঠিক আছে। সো হয় আমার কোনো একটা জিনিসের একটা দৈর্ঘ্য, সাপোজ এর দৈর্ঘ্য দেওয়া আছে 4.2 সেন্টিমিটার, আমি এই 2 সেন্টিমিটার থেকে হয় 0.1 সেন্টিমিটার বেশি মাপতে পারি, হয় 0.1 সেন্টিমিটার কম মাপতে পারি, এই কারণে দেওয়া আছে কি প্লাস মাইনাস, বুঝা গেছে? আমার ত্রুটি যেটা আছে 0.1 সেন্টিমিটার বেশি হইতে পারে, কম হইতে পারে। সো এই জিনিসটা দ্বারা এটা বুঝায় আর কি। আচ্ছা, এ বুঝা গেছে, তারপর বিও পেয়ে গেছি। এরপর আমাদেরকে বলছে যে এস আর ডি এর শতকরা অনিশ্চয়তা বের করো। এস আর ডি তো আমি জানি না, বলে দিছে দেখো এস আর ডি কোনটা। এস বলে দেওয়া আছে এইটা, আর ডি বলে দেওয়া আছে আমাদের এইটা, ঠিক আছে। সো এস এর ক্ষেত্রে বের করতে হবে, আর ডি এর ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? শতকরা ত্রুটি বের করতে হবে, তাই তো। আচ্ছা, শতকরা অনিশ্চয়তা বলছে, এনা নতুন একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, অনিশ্চয়তা মানে এটা ত্রুটি, ঠিক আছে। অনিশ্চয়তা মানে কি ভুল কতটুকু হইতে পারে। সো যাই হোক, সো আমরা প্রথমে দেখি এক নাম্বারটা আমরা সলিউশন করি, চলো। সো সলিউশন একটু দেখে একটু কঠিন মনে হচ্ছে, তাই তো, অত কঠিন না। সো এক নাম্বারটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, এস কি করে? এস করে হচ্ছে আমাদের এ আর বি কে যোগ করে, এ আর কি করে? বি কে যোগ করে, সিম্পল কথা, এ আর বি কে কি করতে হবে? যোগ করতে হবে। তো সবার আগে আমরা একটু দেখে রাখি যে আমাদের শতকরা ত্রুটি আসলে আমরা কিভাবে বের করি। শতকরা ত্রুটি কিভাবে বের করি মনে আছে? তো লিখে রাখো, শতকরা ত্রুটি ঠিক আছে। আচ্ছা, সো এটাকে আমি আরেকটু এই পাশে এনে দেই, সেটা হচ্ছে শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের উপরে থাকে কি জানো? উপরে থাকে হচ্ছে আমাদের ত্রুটির পরিমাণ, উপরে থাকে আমাদের ত্রুটির পরিমাণ, বা ত্রুটি লিখে রাখি, শুধুমাত্র ত্রুটি লিখে রাখি, তাহলে ব্যাপারটা হচ্ছে। আর নিচে হচ্ছে হয় আমাদের হচ্ছে প্রকৃত মান, বুঝছো? আমার প্রকৃত মানের সাপেক্ষে আমি কতটুকু ত্রুটি করলাম ওইটাকে যদি আমি 100 দ্বারা গুণ করে দেই, মানে পার্সেন্টেজে যদি নিয়ে যাই, তাহলে সেটা হয়ে যাবে আমাদের শতকরা ত্রুটি, সেটা হয়ে যাবে কি আমাদের শতকরা ত্রুটি, ঠিক আছে। সো এটাকে আমরা একটু নোট করে রাখলাম। সো এইটা হচ্ছে আমাদের মেইন কেস। আচ্ছা, ডান। তাহলে আমাদের এস এর যদি শতকরা ত্রুটি বের করতে হয়, সবার আগে আমার তার প্রকৃত মানগুলো বের করতে হবে। তাহলে এস এর প্রকৃত মান আমরা কিভাবে বের করব? দেখো আমাদেরকে বলে দিছে এস হচ্ছে আমাদের এ প্লাস বি, তাহলে এ এর প্রকৃত মান আর বি এর প্রকৃত মান যোগ করলেই তো আমি এস এর প্রকৃত মান পাবো। তাহলে এই হচ্ছে কথা। তাহলে এর প্রকৃত মান কত? এর প্রকৃত মান দেওয়া আছে আমাদের 4.2, আর বি এর প্রকৃত মান কত দেওয়া আছে?
5.5, ঠিক আছে? এটা আমাদের আসলে এটা আমাদের একটু ভুল দেওয়া আছে, এটা আমাদের 55 হবে না, এটা হবে আমাদের কত 5.5। সো যাই হোক, এতটুকু বুঝার পরে তাহলে এখান থেকে কিন্তু আলটিমেটলি আমরা বের করে ফেলতে পারবো 5 আর 7 কত হচ্ছে, 5 আর 2 7, তারপর হচ্ছে 9, এত। তাহলে এত কি হচ্ছে, এত সেন্টিমিটার হচ্ছে আমাদের এস এর প্রকৃত মান, ঠিক আছে? এস এর প্রকৃত মানটাকে আমি এস লিখে দিলাম, এস এর প্রকৃত মানটাকে কি রাখলাম, আমি এস লিখে দিলাম, ঠিক আছে? এইবার আমি বের করব কি, কতটুকু ত্রুটি হবে, কতটুকু কি ত্রুটি হইতে পারে। সো দেখো এস ইজ ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি, তাহলে এর যে ত্রুটি হবে প্লাস বি এর যে ত্রুটি হবে ওইটাই তো আমাদের এস এর ত্রুটি হবে, এই হচ্ছে কথা। তাহলে এবার দেখো এবার এস এর ত্রুটিটাকে আমরা লিখবো হচ্ছে ডেল এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এর কতটুকু ত্রুটি হইতে পারে সেটা হচ্ছে আমাদের 0.1। এবার বলো তো বি এর কতটুকু ত্রুটি হইতে পারে সেটাও দেওয়া আছে 0.1, তাহলে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে গুণ করলে 0.2 সেন্টিমিটার, এটা হচ্ছে কি এস এর ত্রুটি। এবার বলো, এবার এস এর শতকরা ত্রুটি বের করতে পারবা না? হ্যাঁ, ইজিলি বের করা যায়, তাহলে বের করে ফেলি আমরা। শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু হচ্ছে উপরে হবে আমাদের ডেল এস, নিচে হবে আমাদের এস ইন্টু হচ্ছে কত 100%, ঠিক আছে? ওকে, সো এবার আমরা করে দিই, উপরে হবে আমাদের ডেল এস মানে হচ্ছে আমাদের এস এর কতটুকু ত্রুটি হইতে পারে সেটা হচ্ছে আমাদের 0.2, আর এস এর প্রকৃত মান হচ্ছে 9.7, কত হচ্ছে 9.7 ইন্টু হচ্ছে কত 100%। তাহলে এইখান থেকে আলটিমেটলি আমরা কি পেয়ে যাব, আমাদের শতকরা ত্রুটিটা পেয়ে যাব, ঠিক আছে? সো আমাদের এমআইএসটি তে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায়, সো এখানে আমরা ক্যালকুলেটর ইউজ করে ফেলবো। আচ্ছা দেখো, উপরে হচ্ছে আমাদের 0.2, নিচে হচ্ছে আমাদের কত 9.7 ইন্টু হচ্ছে আমাদের 100, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে আমাদের 2.062%, ঠিক আছে? সো এইটাই হয়ে গেছে আমাদের আনসারটা। ডান, দেখছো কত সহজে করে ফেলছি। সো যাই হোক, আমি একটু রিক্যাপ করে দিই। আমাদেরকে শতকরা ত্রুটি বের করতে বসছে, শতকরা ত্রুটির জন্য উপরে ত্রুটি লাগবে আর নিচে হচ্ছে কি লাগবে, নিচে কি লাগবে, প্রকৃত মান লাগবে। তো আমাদেরকে বলে দিচ্ছে ভাই এস ইজ ইকুয়াল টু আমাদের এ প্লাস বি, তাহলে এ প্লাস মানে কি এর মান প্রকৃত মান প্লাস বি এর প্রকৃত মানটাই হবে আমাদের কি এস এর প্রকৃত মান, শেষ। ত্রুটির ক্ষেত্রে এর যতটুকু ত্রুটি হবে প্লাস বি এর যতটুকু ত্রুটি হবে ওই দুটো যোগ করলে কি পেয়ে যাব, এস এর ত্রুটিটা, শেষ। এই হচ্ছে কথা। এবার চলে যাই আমাদের বি নাম্বারে, ঠিক আছে? সো বি নাম্বারটা একটু ক্রিটিক্যাল, বি নাম্বারটা সত্য কথা, বি নাম্বারটাই আসলে আমাদের ভুল যায়, বি নাম্বারটা কি হয়ে যাবে, আমাদের ভুল যাবে। সো এইটাকে আমরা একটু এই পাশে রেখে দিই, এটাকে একটু ছোট করলাম, ছোট করে এই পাশে রেখে দিলাম। সো যাই হোক, সো এবার আমরা কোনটা করব, এবার আমরা করব হচ্ছে বি নাম্বারটা। সো বি নাম্বারে আমাদের কি বলে দিছে, এবার আমাদের কিসের বের করতে হবে, আমাদের ডি এর শতকরা ত্রুটি বের করতে হবে। কিসের, ডি এর। সো ডি এর শতকরা ত্রুটির জন্য আমাদের কি সমীকরণ দেওয়া আছে, 3a - twice b। ওকে, ঠিক আছে, আমরা লিখে ফেলি। দেখো ডি ইজ ইকুয়াল টু আমরা লিখবো 3a - twice b। ওকে, তাহলে এবার আমরা ডি এর মানটা বের করে ফেলি, ডি এর প্রকৃত মানটা। ডি এর প্রকৃত মানের জন্য 3 * a, এর প্রকৃত মান কত দেওয়া আছে বলতো, 5.5, মানে সরি 4.2। তাহলে এর প্রকৃত মান 4.2 - 2 * b, বি এর প্রকৃত কত দেওয়া আছে 5.5, তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা দেখে করে ফেলি 3 * 4.2 - 2 * 5.5, তাহলে আনসার পাচ্ছি 1.6 সেন্টিমিটার। তাহলে আমরা ডি এর মান পাচ্ছি 1.6 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমাদের ডি এর ত্রুটি। এবার বের করবো আমরা কি বলতো, ডি এর ত্রুটি, ঠিক আছে? এইখানে হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে ডি এর যখন ত্রুটি বের করতে যাব তখন কিন্তু আলটিমেটলি আমাদের এই মাইনাসটা অ্যাপ্লাই করব না, এই যেখানে যে একটা মাইনাস আছে না, এই মাইনাসটা অ্যাপ্লাই করব না। কেন মনে আছে, ভৌত জগতে আলটিমেটলি আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে মানে এটার আসলে কাইন্ড অফ হচ্ছে একটা প্রমাণ আছে, সুন্দর একটা প্রমাণ আছে, বাট আমরা যেভাবে মাথায় রাখবো সেটা হচ্ছে ত্রুটি নির্ণয় করার ক্ষেত্রে আমি সম্ভাব্য সকল ধরনের ত্রুটি নিয়ে নিব, কাইন্ড অফ সর্বোচ্চ ত্রুটি নিয়ে নিব, ঠিক আছে? এখানে আমি কোনো ধরনের প্লাস মাইনাস চিন্তা করবো না, আমি অলওয়েজ প্লাস চিন্তা করবো। ব্যাপারটা বুঝো, ত্রুটি নির্ণয় করার ক্ষেত্রে আমি সাপোজ মনে হয় না যে আমি যখন অন্যের যখন দোষ বের করতেছি আমি তার সকল দোষ দেখবো, কিন্তু আমার নিজের যখন বেলায় আসবে তখন কিন্তু আমি আমার নিজের দোষ দেখি না। তো এই হচ্ছে কথা, যখন আমি ম্যাথটা করতেছি আমি কি করবো, সম্ভাব্য সকল ধরনের ত্রুটি নিয়ে ফেলবো, আমি কোনো ধরনের বিয়োগ করবো না, আমি ত্রুটি মানে ত্রুটি যোগ করে দিব, শেষ, সিম্পল কথা, বুঝা গেছে? তো এতটুকু এটা মাথায় রাখো, এটা প্রমাণ আছে অবশ্যই, বাট এখানে আমাদের একাডেমিক ক্লাস না, সো এটা মাথায় রাখবা যে আমরা এটা কি করে দিব, সিম্পলি এটা মাথায় রাখবো, ঠিক আছে? সো দেখো আমাদের কি বলে দেওয়া আছে 3a, তাহলে 3 * a এর ত্রুটি, এর ত্রুটি কত, এ ত্রুটি দেওয়া আছে 0.1, তাহলে 0.1। এরপরে মাইনাস আছে না, মাইনাস দেবো না, আমরা কি দেবো, প্লাস দেবো, প্লাস 2 * b এর ত্রুটি, 2 * কত, b এর ত্রুটি, তাহলে দেখো আমাদের 2 * b, 2 * কি b, তাহলে b কয়বার আছে, দুইবার আছে, তাহলে ত্রুটি কয়বার হইতে পারে, দুইবার হইতে পারে, তাহলে দেখো 2 * কত হবে, 2 * 0.1, শেষ। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে, এটা আমাদের কত হবে দেখতে পাচ্ছি 2 আর 3 কত হবে 5, তাহলে আমাদের দেখতে পাচ্ছি 0.5 সেন্টিমিটার হবে। তাহলে বলো তো এইখান থেকে কি শতকরা ত্রুটি বের করতে পারবা না, ইজি। এবার আমরা শতকরা ত্রুটি বের করি, চলো।
শতকরা ত্রুটি উপরে হবে কি, উপরে হবে হচ্ছে আমাদের ডেল ডি, নিচে ভাগ হবে কত ধারা, ভাগ হবে ডি ধারা ইন্টু হচ্ছে 100%, ঠিক আছে। তাহলে উপরে হচ্ছে আমাদের ডেল ডি হচ্ছে আমাদের ভুল হচ্ছে কতটুকু 0.5, আর আমাদের মান কত 1.6 ইন্টু 100, ঠিক আছে। এই তো তাহলে আমাদের উপরে হচ্ছে আমাদের 0.5, নিচে হচ্ছে আমাদের 1.6 ইন্টু 100, হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে আমাদের 31.something, 31.25%, ঠিক আছে, 31.25%। এটা হয়ে গেছে আমাদের কি বলতো, এটা হয়ে গেছে আমাদের সেকেন্ড আনসারটা। সো এতটুকু করলে মোটামুটি আমাদের কি হয়ে যাবে, আমাদেরকে ফুল মার্কস দিয়ে দিবে। আর এমএসটি ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই মোটামুটি আহামরি তেমন কোনো মানে প্রশ্ন কঠিন করে না আর কি, ঠিক আছে। সো যা যা পারতেছো তাদের ঠিকভাবে পেরে আসো, তাহলে মোটামুটি তুমি একটা সিট কনফার্ম করতে পারবা, ঠিক আছে। সো এই তো, সো মানে আমরা এ পারলাম, বি পারলাম, এবার চলে যায় আমাদের হচ্ছে এটাতে। সো এটা কাইন্ড অফ আমাদের একটা মুখস্থের একটা কোশ্চেন, এটা আমাদের 18-19 সালে আসছে। বলছে যে একটি ছায়াপথ গ্যালাক্সির কেন্দ্র থেকে সৌরজগতের দূরত্ব দেওয়া আছে। দূরত্ব কত দেওয়া আছে দেখছো, এত আলোকবর্ষ। আলোকবর্ষ মানে কি, লাইট ইয়ার। লাইট ইয়ার মানে তো বোঝো, লাইট ইয়ার মানে বোঝো আলো। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা লাইট ইয়ার বলতেছিলাম, মনে আছে? আচ্ছা যাই হোক, সো যে বলছে যে এটাকে আমাদের পারসেকে বের করতে হবে, এটাকে আমাদের কিসে বের করতে হবে, পারসেক, পিসি, পারসেক এবং মিটারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। সো এইটার জন্য আলটিমেটলি আমাদের কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে, একটা জিনিস অবশ্যই মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের 3.2 পারসেক, 3.2 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 পারসেক। 3.2 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত হবে, 1 পারসেক। এটা তোমার একটু মাথায় রাখতে হবে। 3.2 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 1 পারসেক। এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। তাহলে এবার দেখো এখান থেকে আমরা খুব ইজিলি আমরা যেটা বের করতে পারি যে 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এত পারসেক। তাহলে এবার আমাদের কত লাইট ইয়ার বলছে, সেটা হচ্ছে আমাদের এই তো, সেটা বলছে হচ্ছে 32,000, তাই তো। তাহলে 32,000 যদি আমরা বের করে ফেলি, তাহলে 32,000 ইজ ইকুয়াল টু হবে, উপরে হচ্ছে আমাদের হবে, উপরে হবে হ্যাঁ, এটা হচ্ছে এত লাইট ইয়ার, তারপর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের নিচে হচ্ছে 3.2 হবে, আর উপরে হবে কত 32,000 পারসেক, ঠিক আছে। এই তো, তাহলে এই পার্ট 2 ক্যালকুলেশন করো, এই পার্ট 2 ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। উপরে হচ্ছে আমাদের 32,000, নিচে হচ্ছে আমাদের 3.2, তাহলে আনসার হচ্ছে আমাদের এইরকম কিছু একটা, ঠিক আছে। ঠিক আছে, আমাদের 3.2 আছে, আর উপরে হচ্ছে আমাদের এত, ঠিক আছে। এই যে দেখো পুরোপুরি মিলে গেছে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এইরকম পিসি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো এখন এই পার্টটুকু যদি আলটিমেটলি আমরা করে ফেলি, তাহলে আলটিমেটলি আমাদের এত পারসেক আনসারটা হয়ে গেল। এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা আমাদের মিটারে বের করতে হবে। তুমি চাইলে এটা কিলো পারসেকও কনভার্ট করতে পারো, বাট আলটিমেটলি আমরা অত করবো না। সো আমরা যেটা করবো, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের খ নাম্বার, বা এটাকে আমরা 2 নাম্বার বলতে পারি, যেটাকে আলটিমেটলি আমাদের মিটারে প্রকাশ করতে বলছে। সো সিম্পলি আমরা চিন্তা করতে পারি যে 1 লাইট ইয়ার মানে কত। সো 1 লাইট ইয়ার কত, এটা যদি মাথায় না থাকে প্যারা নাই, যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে আমাদেরকে বলে দিছে যে 32,000। সো আমি ডিস্টেন্সটা বের করি, সাপোজ এটাকে ডি বললাম। সো আমাদেরকে বলছে যে কত 32,000 লাইট ইয়ার। সো লাইট ইয়ার মানে কি, লাইট ইয়ার মানে কি, আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। সো লাইট ইয়ারটাকে আমি একটু কনভার্ট করার চেষ্টা করি, যে সাপোজ আমাদের এত লাইট ইয়ার দেওয়া আছে, তাহলে এত লাইট ইয়ার মানে কি, আলো এত মানে 1 লাইট ইয়ার মানে কি, 1 লাইট ইয়ার মানে হচ্ছে, 1 লাইট ইয়ার মানে হচ্ছে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে। 1 বছর মানে কি 365 দিন, 365 দিন মানে কি 24 ঘন্টা। 24 ঘন্টাতে আবার আমি এটাকে কিসে কনভার্ট করব, মিনিটে কনভার্ট করব। তাহলে আমি 1 ঘন্টায় 60 মিনিট, তাই তো। আবার 60 মিনিটকে আমি আবার সেকেন্ডে কনভার্ট করব। সেকেন্ডে কনভার্ট করা মানে কি 1 মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এটা মোটামুটি আমাদের কিসে কনভার্ট হয়ে গেছে, সেকেন্ডে কনভার্ট হয়ে গেছে। আর আলোর যে গতি সেটা হচ্ছে আমাদের 3 × 10⁸। তাহলে এটা মানে কত, তাহলে এটা পুরোটা মিলে কত হয়ে যাচ্ছে, পুরোটা মিলে আমার হয়ে যাচ্ছে কি বলতো, আমাদের আলো 1 বছরে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে মিটারে, তাই তো। দেখো আমি আবার তোমাকে একটু বুঝাই, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের দিন, এই দিনকে আমি 24 দিয়ে গুণ করলে ঘন্টাতে কনভার্ট হয়ে গেছে। ওই ঘন্টাকে যদি আমি 60 দিয়ে গুণ করি তাহলে মিনিটে কনভার্ট হয়ে গেছে। আবার ওই মিনিটটাকে যদি আমি 60 দিয়ে গুণ করে দিই তাহলে এটা সেকেন্ডে কনভার্ট হয়ে গেছে। তাহলে এই পার্টটুকু পুরোটা মিলে হচ্ছে আমাদের সেকেন্ড, আর এই 3 × 10⁸ মিলে হচ্ছে কি আমাদের মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড আর সেকেন্ড কাটাকাটি গেলে তাহলে আলটিমেটলি সেকেন্ড বাদ শুধু থাকবে হচ্ছে মিটার। তাহলে আমি বুঝে ফেলবো যে আলো 1 বছরে কতটুকু দূরত্ব অতিক্রম করে, সেটাই হচ্ছে আমাদের 1 লাইট ইয়ার, ঠিক আছে। তাহলে এই 1 লাইট ইয়ারের সাথে আমি যদি এই 32,000 গুণ করে দিই, তাহলে 32,000 লাইট ইয়ারে কত মিটার সেটা পেয়ে যাচ্ছি। সো চলো আমরা এই পার্টটুকু একটু করে ফেলি। 365 দিন 24 ঘন্টা 60
মিনিট 60 সেকেন্ড, এরপর হচ্ছে আমাদের 3 × 10⁸ তাহলে আলটিমেটলি আমাদের এই আনসারটা পাচ্ছি হচ্ছে 9.461 × 10⁻15 মিটার। ঠিক আছে, ওকে। তাহলে এতটুকু করার পরে জাস্ট এবার আমরা কি করে দিব, জাস্ট এই পার্টটুকু একটু গুণ করে দিব। ঠিক আছে, সো এটার সাথে আমরা কি করে দিব, এই তো 32,000, আচ্ছা হ্যাঁ 32,000, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 3.027 × 10⁻20 মিটার। শেষ, এটা হয়ে গেছে আমাদের আনসার। এটা হয়ে গেছে কি আমাদের আনসার। ঠিক আছে, ওকে। সো খুবই সিম্পল জিনিস, জাস্ট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের 3.2 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 1 পারসেক। তাহলে এখান থেকে এক লাইট ইয়ার ইজ ইকুয়াল টু কত, তাহলে এত লাইট ইয়ার ইজ ইকুয়াল টু কত, এখান থেকে আমি একটা পেয়ে যাবো। ঠিক আছে, এই একটা জিনিস। এরপরে আলটিমেটলি আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে লাইট ইয়ার মানে হচ্ছে ডিস্টেন্স, আলো 1 বছরে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমরা মিটারে পেয়ে গেলাম হচ্ছে এত, তাহলে এত লাইট ইয়ার ইজ ইকুয়াল টু এত মিটার। ডান, ওকে। এরপরে দেখি, দেখো বলে দিছে কি, বলে দিছে হচ্ছে আমাদের একজন ছাত্র পরীক্ষাগারে অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার নির্ণয় করছে। সো এটা সে কি করছে, নির্ণয় করছে। সো এটাতে ভুলও হইতে পারে, আচ্ছা যাই হোক। সো বলছে যে অপরদিকে এত কেজি ভরের, কি বলছে, এত কেজি ভরের বাটখারাকে, কোন বাটখারাকে স্প্রিং নীতিতে ঝুলিয়ে, যে কোনো একটা বাটখারা নিলাম, সেটাকে কি করলাম, একটা স্প্রিং নীতিতে ঝুলিয়ে সেখানে দেখলো যে তার এত বল দেখাচ্ছে। এত বল দেখাচ্ছে মানে কি, তার ওজন দেখাচ্ছে এইটা। ঠিক আছে, সো আমি তোমাকে বলি তার ভর হচ্ছে কত, যে কোনো একটা জিনিসকে আমি তার একটা নিলাম, সেটা হচ্ছে তার ভর হচ্ছে এত, তারপর এইটা তার ওজন দেখাচ্ছে। এটা কি দেখাচ্ছে, তার ওজন দেখাচ্ছে। ভালো কথা। তো বলছে যে তার নির্ণয়কৃত অভিকর্ষজ ত্বরণের শতকরা ত্রুটি কত, সে যেটা মাপছে ওটাতে তার ত্রুটি কতটুকু। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো, সে যে কোনো একটা বস্তুকে বা যে কোনো একটা বাটখারাকে যা যা বলতেছে, ওই বাটখারার ওজন না, ভর দেওয়া আছে কত, 0.1 কেজি, এটা এম দেওয়া আছে। আর আমি কি করছি, আমি স্প্রিং নীতিতে পাইছি সেটা তার ওজন, যেটাকে আমরা বলি এমজি, ওই এমজি ইজ ইকুয়াল টু আমরা পাইছি এত নিউটন। তাহলে আলটিমেটলি আমাদের এই হিসাব থেকে আমি কি বের করে ফেলতে পারবো, জি এর মান বের করে ফেলতে পারবো না। তাহলে ওই জি এর মানটা কি এক্সাক্ট জি এর মান না, প্রকৃত মান না, কারণ ওটা তো আমি জাস্ট যন্ত্র দিয়ে মাপছি ভাই, যন্ত্র দিয়ে দেখছি, ঠিক না? তো তার মানে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের এমজি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এমজি। তাহলে এখান থেকে যদি আমি জি এর মানটা বের করতে চাই, তাহলে জি ইজ ইকুয়াল টু হবে কত, ডাব্লিউ বাই এম। তাহলে ডাব্লিউ এর মান কত, ডাব্লিউ এর মান আমি দেখতে পাচ্ছি কত, ওজন দেখতে পাচ্ছি 0.0979, ভাগ দিব কত ধারা, এম ধারা। তাহলে বস্তুটার ভর কত, 0.01। ঠিক আছে, এত। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি উপরে হচ্ছে আমাদের 0.0979 ভাগ দিব 0.01। ঠিক আছে, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে 9.79 একক কি হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা পেয়ে গেছি কি বলতো, এটা আমি যন্ত্র থেকে মাপছি কোনো একটা বস্তুর মাধ্যমে, তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রকৃত মানটা। আর আমি পরীক্ষাগারে যেটা মাপছি সেটা হচ্ছে 9.8। তাহলে আমি যেটা মাপছি সেখানে কিছু পরিমাণ ভুল আছে, এবং সেটাই বের করতে বলছে যে শতকরা কতটুকু ত্রুটি হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো এবার আমরা বের করি, চলো শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি। তো শতকরা ত্রুটির জন্য উপরে কি হবে, কতটুকু ভুল করছি, তাই তো, উপরে কতটুকু হবে, ভুল করছি কতটুকু। সো আমার মাপছি হচ্ছে 9.8, সো 9.8 মাপছি, আর আমাদের প্রকৃত মান কত, 9.79। ঠিক আছে, এই তো। তাহলে এতটুকু আমি ত্রুটি করছি। ঠিক আছে, মানে এখন কোনটা থেকে কোনটা বিয়োগ করবা, খুব সিম্পল কথা, বড়টা থেকে ছোটা বিয়োগ করে দিবা, মানে আনসারটা পজিটিভ আসতে হবে, এই হচ্ছে কথা। তাহলে আমি কি করছি, বড়টা থেকে ছোটা বিয়োগ করে দিছি। আচ্ছা, আর প্রকৃত মান কোনটা, যেটা আমি ওই যে যন্ত্রের মাধ্যমে পাইছি, সেটা হচ্ছে আমাদের কত, 9.79 ইন্টু 100%। ঠিক আছে, ওকে। তাহলে উপরে দেখতে পাচ্ছি 9.8 মাইনাস 9.79 ভাগ দিব হচ্ছে 9.79, 9.8 মাইনাস 9.79 মাইনাস এত ইন্টু হচ্ছে আমাদের 100%। তাহলে আনসার পাচ্ছি হচ্ছে আমাদের অনেক কম ভুল গেছে, সেটা হচ্ছে আমাদের 0.102%, এত পার্সেন্ট। এটা হয়ে গেছে আমাদের কি বলতো, ফাইনাল আনসারটা। ঠিক আছে, এত হচ্ছে আমাদের শতকরা ত্রুটি। ডান, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমাদের ভৌত জগত পরিমাপ আইগা শেষ না, আরো একটা আছে। সো এটা করলে মোটামুটি আমাদের ভৌত জগতের পরিমাপের যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে ওটা মোটামুটি শেষ হয়ে যাবে। তাও দেখতে পাচ্ছ কিন্তু মোটামুটি কিন্তু ভালো রকমেরই টাফ করে, মানে এতও সহজ করে না। সো যাই হোক, সো আমাদেরকে দেখো, আমাদের কি বলে দিছে, আমাদেরকে বলে দিছে যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু এত মিলিমিটার, x2 ইজ ইকুয়াল টু এত মিলিমিটার, x3 ইজ ইকুয়াল টু এত মিলিমিটার, কাইন্ড অফ হচ্ছে আমি তিনটা মান নিছি আর কি। যে কোনো একটা সাপোজ আমি একটা কলমের বা একটা পেন্সিলের একটা মাপ নিতে যাচ্ছি। সো এখানে আলটিমেটলি আমি কয়টা, তিনজন বন্ধু মিলে তিনটা মান পাইছি। সো আমাদেরকে বলছে যে এখানে গড় কতটুকু ত্রুটি হবে, কি বের করতে বলছে, গড় কতটুকু ত্রুটি হবে। এখন ত্রুটি বের করার জন্য আলটিমেটলি আমার কি লাগে বলতো, যে কোনো একটা মান লাগে, মানে যেখানে অ্যাকচুয়াল কাইন্ড অফ হচ্ছে আমি যেটা মাপছি। সো এখানে তো আমি যে মাপছি, ঠিক আছে। আরেকটা কি লাগে,
আরেকটা লাগে আমার তার প্রকৃত মান লাগে, যেটাকে আমি ধরে নিব যে না এটা ঠিক আছে। এখানে আমি ঠিক আছে বলার কোনো কিছু আছে কি? নাই তো। কিন্তু যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মানগুলো আছে, আমরা যেগুলো মাপছি এগুলোকে আমরা গড় করে দিব। গড় করে দিয়ে বলবো যে না এটা আমাদের প্রকৃত মান। যেটা গড় পাবো না ওইটাকে আমরা ধরে নিব যে প্রকৃত মান। ব্যাপারটা বুঝছো? সো আমরা ধরে নিব যে অন এন এভারেজ আমরা এটা মাপছি, তাহলে এটা আমাদের প্রকৃত মানটা। ঠিক আছে? তো সবার আগে আমাদের কি কনসার্ন হবে, সেটা হচ্ছে আমাদের প্রকৃত মান বের করব। প্রকৃত মান। সো প্রকৃত মানটা কোনটা হবে? প্রকৃত মানটা হবে আমাদের এই যে গড়টা এক্স বার, যেটাকে আমরা বলি এক্স বার। এক্স বার ইজ ইকুয়াল টু কত হবে? এই তিনটাকে যোগ করে দিলাম, এরপরে 5.02, তারপর হচ্ছে 4.6, তারপর হচ্ছে 6.3, এটাকে যোগ করে দিয়ে 3 দিয়ে ভাগ দিয়ে দেবো, মানে গড় করছি আর কি, সিম্পল কথা গড় করছি। তাহলে গড় করলে আলটিমেটলি আমি কি পেয়ে যাচ্ছি? এক্স বার পেয়ে যাবো, তাই তো? তাহলে আমি গড় করে আমি উপরে দেখতে পাচ্ছি 5.02 প্লাস 4.6 প্লাস 6.3 ভাগ দেবো হচ্ছে 3 দ্বারা। তাহলে আনসার পাচ্ছি কত? 5.30 হচ্ছে 307 মিলিমিটার। ঠিক আছে, এটা পেয়ে গেছি কি বলতো? এইটা পেয়ে গেছি আমাদের প্রকৃত মানটা। এটা কি পেয়ে গেছি? প্রকৃত মানটা। এবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের কতটুকু গড় ত্রুটি হয়েছে। কতটুকু কি ত্রুটি হয়েছে? গড় ত্রুটি হয়েছে। সো গড় ত্রুটির জন্য আলটিমেটলি আমরা কি করবো জানো? এই যে আমি তো প্রকৃত মান জানি, প্রকৃত মান জানি না, প্রকৃত মান থেকে আমি কি বের করে ফেলতে পারবো? যে প্রত্যেকটা ক্ষেত্রে কতটুকু ত্রুটি হয়েছে সেটা বের করে ফেলতে পারবো। এখন তো দেখো আমি প্রতিটা ক্ষেত্রে ত্রুটি বের করি, প্রতিটা ক্ষেত্রে কি বের করব? ত্রুটি বের করবো। সাপোজ আমি x1 এর ক্ষেত্রে কতটুকু ত্রুটি হয়েছে সেটাকে আমরা বলবো হচ্ছে d1। তাহলে d1 এর ক্ষেত্রে কতটুকু ত্রুটি হয়েছে, সিম্পল কথা আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব। তাহলে এখানে দেখতে পাচ্ছি বড় কোনটা, সেটা হচ্ছে আমাদের 5.307 মাইনাস দিব কত? 5.02, তাহলে 5.02। ঠিক আছে, এই তো। এরপরে আমি যদি 2 নাম্বারটার ক্ষেত্রে ত্রুটি বের করি, সেটাকে বলবো আমরা d2। সেটার জন্য আমরা কি করব? প্রকৃত মান থেকে এটা বিয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে এইটা থেকে 5.307 থেকে আমি কত বিয়োগ দিব? 4.6 বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, এরপরে d3 3 নাম্বারটার জন্য ত্রুটি বের করতে চাইলে সেটা হচ্ছে আমাদের এইটা আর এইটা আছে, মানে এটা প্রকৃত মান, এটা হচ্ছে আমি মাপছি। তাহলে আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিই। তাহলে 6.3 থেকে কত বাদ দিব? 5.307 বাদ দিব। ঠিক আছে, সো এই মানগুলো আমরা একটু বের করে ফেলি। সো দেখি আমাদের 5.307 মাইনাস 5.02, ঠিক আছে, আনসার হচ্ছে আমাদের 0.287 মিলিমিটার। আচ্ছা, এরপরে 5.307 মাইনাস 4.6, আনসার হচ্ছে আমাদের 0.707 মিলিমিটার। ঠিক আছে, আচ্ছা, এরপরে 5.37 মাইনাস হচ্ছে 6.3, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে 0.993 মিলিমিটার। তাহলে এগুলা কি পাইছি বলতো? এই যে d1 d2 d3 যেগুলো পাইছি, এগুলাকে আমরা বলি পরম ত্রুটি। এগুলাকে আমরা কি বলি? পরম ত্রুটি। এগুলো আমি কি করছি? প্রতিটা ক্ষেত্রে ত্রুটি বের করছি। আমাদেরকে বের করতে বলছে গড় ত্রুটি। তাহলে এই তিনটা ত্রুটিকে আমি গড় করে দিলেই তো গড় ত্রুটি পেয়ে যাচ্ছি। এই হচ্ছে কথা, সিম্পল কথা। তাহলে আমরা কি করব? এই তিনটাকে গড় করে দিব। তাহলে এবার দেখো, আমরা যদি d বার বের করতে চাই, গড় ত্রুটি, তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হবে? d1 নিব, d2 নিব, d3 নিব, ভাগ দিব কত দ্বারা? কয়টা আছে? 3টা আছে, তাহলে 3 দ্বারা ভাগ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এই তিনটাকে যোগ করব, এইটাকে এটাকে তিনটাকে যোগ করে 3 দ্বারা ভাগ দিয়ে দিই। চলো, তাহলে উপরে দেখতে পাচ্ছ 0.287 প্লাস 0.707 প্লাস 0.993, 0.287 প্লাস 0.707 প্লাস 0.993 ভাগ হচ্ছে আমাদের 3 করলাম। তাহলে আনসার পাচ্ছি গড় ত্রুটি হচ্ছে আমাদের 662। তাহলে আলটিমেটলি আমি প্রতি ক্ষেত্রে গড়ে এত ভুল করে থাকি আর কি, প্রতি ক্ষেত্রে কি গড়ে এত ভুল করে থাকি, শেষ। সো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা পার্ট, এই হচ্ছে কি মোটামুটি আমাদের একটা পার্ট। এরপরে আমরা চলে যাবো আমাদের গড় ত্রুটি শেষ আমাদের। এবার আমরা যেটা বের করবো সেটা হচ্ছে প্রমাণ ত্রুটি। ঠিক আছে, সো এই প্রমাণ ত্রুটিটাকে আমরা সাধারণত প্রমাণ ত্রুটি না বলে প্রমাণ ত্রুটি বলি, আবার এটাকে আমরা ইংলিশে বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাকে আমরা কি বলি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বলি। ঠিক আছে, সো এইটা আমরা কিভাবে বের করি? এইটাতে খালি আলটিমেটলি আমরা কি করবো? এটাকে আমরা বলি ডি। এটাকে আমরা কি বলবো? ডি। সো এটাকে আমি সাপোজ আমি 2 নাম্বার বললাম, এটাকে আমরা বের করবো হচ্ছে ডি। ডি কি করে জানো? আমাদের যে ত্রুটিগুলো হয়েছে না, ওটাকে স্কোয়ার করবো, স্কোয়ার করে এটা আবার গড় করব, গড় করে আবার কি করে দেবো? রুট করে দেবো। বুঝো নাই? প্যারা নাই। যেটা করতে হয় শোনো আমি বলি, আমাদের ত্রুটি যেগুলো হয়েছে সেটা হচ্ছে আমাদের d1, এটাকে স্কোয়ার করলাম। এরপরে d2 যেটা আছে ওইটাকেও স্কোয়ার করব। এরপর আবার d3 যেটা আছে ওইটাকেও স্কোয়ার করব। স্কোয়ার করে কি করব? এটাকে 3 দ্বারা ভাগ দিয়ে দিব। আমার যদি 4টা থাকতো 4 দিয়ে ভাগ দিতাম, 5টা থাকলে 5 দিয়ে ভাগ দিতাম। মানে কাইন্ড অফ হচ্ছে আমাদের যে ত্রুটি যেগুলো আছে, ত্রুটি স্কোয়ারের গড় নিলাম। ঠিক আছে, গড় তো নিলাম, আর এখানে একটা স্কোয়ার ছিল, এই জন্য আমি কি করবো? উভয়টাকে রুট করে দিব।
পুরোটা কি করে দেবো, রুট করে দেবো। সো রুট করে দিয়ে আমি যেটা পাবো সেটাকে আমরা বলবো প্রমাণ ত্রুটি, সেটাকে আমরা কি বলবো, প্রমাণ ত্রুটি। মুখস্থ করে নাও। আচ্ছা, সো দেখো এবার আমরা খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। দেখো এখান থেকে আমি যদি একটু কাজ করি তাহলে আমাদের D1 এর মান জানি, আমি D1 এর মান জানি, এই যে দেখো D1 এর মান সেটা হচ্ছে আমাদের 0.287, তারপর D2 এর মান জানি, D2 এর মান জানি, এই যে দেখো 0.707, তারপর D3 এর মান জানি, D3 এর মান জানি, এটা হচ্ছে আমাদের 0.993, ঠিক আছে। এই তো সবগুলোর মান জানি, এবার জাস্ট আমাদের ডি এর মান বের করতে হবে। সরি আমার একটু সর্দি লাগছে, বুঝছো, সরি। সো যেটা হচ্ছে উপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0.287 স্কোয়ার প্লাস 0.707 স্কোয়ার প্লাস 0.993 স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের 3, ঠিক আছে। সো আমাদের আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 0.723 মিলিমিটার, ঠিক আছে। এই তো তাহলে এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা কি প্রমাণ ত্রুটি বা প্রমাণ বিচ্যুতি, এটাকে আমরা প্রমাণ বিচ্যুতিও বলতে পারি, ঠিক আছে। এই তো সো মোটামুটি আমাদের এই যে গড় ত্রুটি পাইছি এইটা, গড় ত্রুটি পাইছি হচ্ছে আমাদের এইটা, প্রমাণ ত্রুটি পাইছি এইটা। এবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের সম্ভাব্য ত্রুটি। কি বের করতে হবে বলতো, সম্ভাব্য ত্রুটি। সো এই ব্যাপারটা একটু কাইন্ড অফ হচ্ছে আমাদের বইতে খুব একটা মাঝে মাঝে দেখা যায় না, আমি কখনো দেখিনি সম্ভাব্য ত্রুটি আসলে কোনটা। তো যাই হোক, সো এটা একটু মুখস্থ করে নিবা যে সম্ভাব্য ত্রুটি আমরা কিভাবে বের করি। এটাকে আমরা 3 নাম্বার বললাম, এটা হচ্ছে আমাদের সম্ভাব্য ত্রুটি। সম্ভাব্য ত্রুটিকে আমরা লিখি, সম্ভাব্য ত্রুটি আমরা যেটা বের করি সেটা হচ্ছে আমাদের উপরে থাকে হচ্ছে আমাদের 2, নিচে থাকবে হচ্ছে আমাদের 3, আর ইনটু হচ্ছে আমাদের হবে d, আর নিচে হবে √n, ঠিক আছে। 2/3 ইনটু d/√n, ঠিক আছে। তাহলে দেখো এই সূত্রটা আমরা কি করে নিব, একটু মুখস্থ করে নিব, ঠিক আছে। সো এখনই মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ করে ফেলো, ঠিক আছে। এনটা কি, এনটা হচ্ছে কয়টা আমি পরিমাপ করতেছি, পরিমাপ সংখ্যা, পরিমাপ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আর ডিটা কি, ডিটা হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আছে না, যেটাকে আমরা বলি প্রমাণ বিচ্যুতি বা কি প্রমাণ ত্রুটি, ওই ত্রুটিটা হচ্ছে আমাদের কি ডি নাম্বারটা, ঠিক আছে। এই তো তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাব, সম্ভাব্য ত্রুটি পেয়ে যাব, ঠিক আছে। সো দেখি আমরা কি পাচ্ছি, 2/3 ইনটু হচ্ছে উপরে হচ্ছে আমাদের ডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি 0.723, আর ভাগ দিব হচ্ছে কত ধরা √n, n মানে কয়টা আছে, আমি 3টা মাপছি, তাহলে আমরা 3 দ্বারা ভাগ দিয়ে দিলাম, তাহলে আনসার পাচ্ছি হচ্ছে 0.278, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি আনসারটা। সো দেখো এই একটা ম্যাথ করলে কিন্তু আমাদের ত্রুটি সকল ধরনের সবকিছু হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা চলো আমরা আগাই। সো দেখো এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের বিগত বছরের কোশ্চেন যেগুলো আছে ওগুলো মোটামুটি আমরা সলভ করে ফেলছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন করার চেষ্টা করবো, ঠিক আছে। সো 1 নাম্বার গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে আমাদের মাত্রা বিবেচনায় আমাদের এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার যেটা আছে এই সমীকরণটা সঠিক কিনা আমাদেরকে একটু ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো খুব সিম্পলি এটাকে আমরা যেটা করবো, প্রথমে আমরা কি করবো, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে বলো তো, লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের এস। এখন এস এর মাত্রাটা কি হবে বলো, এস মানে কি ডিস্টেন্স না, এস মানে কি ডিস্টেন্স, ডিস্টেন্সের মাত্রা কি হবে, এটাকে আমরা বলবো এল, লেন্থ, এই যে এল, ঠিক আছে, ডান। তাহলে আমাদের মোটামুটি আমাদের লেফট হ্যান্ড সাইড শেষ। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কি করবো, রাইট হ্যান্ড সাইড চলে যাবো, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড, চলো রাইট হ্যান্ড সাইডে যাই, ঠিক আছে। তো রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি এবার অনেক কাজ আছে। এবার আমাদের ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার আছে। তাহলে দেখো আমাদের যদি ইউটির কথা চিন্তা করি, ইউটির কথা চিন্তা করি, ঠিক আছে। সো দেখো ইউটির কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ইউ কি বলতো, ইউ এর একক কি, মিটার পার সেকেন্ড না। ইউ কি, বেগ, আদিবেগ মানে কি মিটার পার সেকেন্ড। তাহলে মিটারকে যদি আমি কনভার্ট করি তাহলে মিটার মানে কি এল, লেন্থ, মিটার পার সেকেন্ড, সেকেন্ড মানে কি টাইম, তাহলে আলটিমেটলি আমাদের টি ইনভার্স 1, তাই তো। এই বেগের একক তো জানো বা বেগের মাত্রা তো বের করতে পারো, লেন্থ পার টাইম, ঠিক আছে। এই তো ইনটু হচ্ছে আমাদের কি আছে, টি আছে, টি মানে কি টাইম, তাহলে ইনটু হচ্ছে আমাদের কি টি। তাহলে এ পার্টটুকু কত হচ্ছে বলো তো, এ পার্টটুকু হচ্ছে আমাদের এই টি ইনভার্স 1, আর টি কিন্তু কাটা যাচ্ছে, থাকলো কত শুধুমাত্র এল। তাহলে ইউটি এর মাত্রা কি পাচ্ছি, এল পাচ্ছি, ইউটি এর মাত্রা কি পাচ্ছি, এল পাচ্ছি, শেষ, এল পাচ্ছি, শেষ। আচ্ছা এরপরে বাকি আরো কিছু পার্ট আছে, দেখো হাফ এটি স্কোয়ার আছে। এখন দেখো হাফের তো কোনো মাত্রা নাই, হাফের কি কোনো একক আছে, হাফের কোনো একক নাই, এটা তো একটা ভেরিয়েবল। হাফের যদি একক নাই, মাত্রাও নাই, তাহলে এটার ক্ষেত্রে আলটিমেটলি আমি মাত্রা আছে কথা চিন্তা করবো না, ঠিক আছে। আমাদের চিন্তা হবে এ আর টি স্কোয়ার নিয়ে, কি নিয়ে, এ আর টি স্কোয়ার নিয়ে। তাহলে চলো আমরা এ আর টি স্কোয়ার নিয়ে কাজ করি।
এ আর টি স্কোয়ার নিয়ে কাজ করলাম, ঠিক আছে? দেখো এ আর টি স্কোয়ার নিয়ে যদি কাজ করি তাহলে এর একক কি বলতো? এর একক কি? এর একক কি? দেখো এর একক হচ্ছে আমরা জানি যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটারের একক, মিটারের মাত্রা কি হবে বলো? মিটারের মাত্রা হবে লেন্থ, মিটার মাত্রা হবে কি? লেন্থ, এল। এরপরে পার সেকেন্ডের মাত্রা কি হবে? টাইম, মানে হচ্ছে আমাদের টি ইনভার্স 2 হবে, ইনটু হচ্ছে কত হবে? ইনটু হচ্ছে আমাদের টি, টি মানে কি? টাইম। তাহলে এটা কত হবে? এটা আবার একটা স্কোয়ারও আছে, তাহলে আমরা হবে কত? টি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি বলতো? আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে গেছিল টি ইনভার্স 1 আর টি কাটা, এখানে আমাদের টি স্কোয়ার আর টি ইনভার্স 2 কাটা। থাকলো কি? থাকলো শুধুমাত্র এল, থাকলো শুধুমাত্র কি? এল। এবার আমাকে বলো তো রাইট হ্যান্ড সাইডের কথা যদি আমরা চিন্তা করি, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমাদের এই যে পার লেন্থ আছে, একটা আছে আমাদের কি? লেন্থ আছে। এই দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। এখন কেজি আর সাথে যদি কেজি যোগ করি, মানে একক কি চেঞ্জ হয়ে যায়? তোমাকে আমি একটা আপেল দিলাম, পরে আরেকটা আপেল দিলাম, তাহলে কি আপেল কি চেঞ্জ হয়ে যায়? তোমাকে আমি 10 টাকা দিলাম, 10 টাকার পর আরো 20 টাকা দিলাম, মানে টাকা কি চেঞ্জ হয়ে যায়? না তো। তো যেটা হয়েছে কি যে আমি লেন্থের সাথে লেন্থ যদি যোগ করি, মাত্রা তো লেন্থই থাকবে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে আছে কি? লেন্থ, আর লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেন্থ আছে। তাহলে আলটিমেটলি আমরা এইটাই লিখে দিব পরীক্ষার হলে যে দেখো ভাই আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের লেন্থ পাইছি, আর রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাইছি? লেন্থ প্লাস লেন্থ। এটাকে একটু যোগ করে দাও, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইটার মাত্রা পাইছি কি বলতো? লেন্থ। তাহলে এই দুইটা যেহেতু লেন্থ পাইছি, তাহলে আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে কি হবে? লেফট হ্যান্ড সাইড। তাহলে এইটা ইজ ইকুয়াল টু এটা হইলে আমাদের এখানে আমরা কি দিব? আমাদেরকে কি বের করতে হবে? যাচাই বের করতে বসে। তাহলে এখানে আমরা বলে দিব যে এইটা আসলে আমাদের অ্যাপ্রুভড, অ্যাপ্রুভড লিখে দিতে পারি যে না এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বা বাংলাও লিখে দিতে পারো। আচ্ছা, সো চলো এরপরে দেখি। এরপরে আমাদেরকে বলছে যে দেখো আমাদের যে জুল যেটা আছে, ওই জুলটাকে আমরা কি হিসেবে বের করতে হবে? আর্গে বের করতে হবে। আচ্ছা, সো জুলটা হচ্ছে আমাদের এসআই একক, জুলটা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে বা শক্তির ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের এসআই একক, ঠিক আছে? আর আর্গ যেটা আছে ওই এটা হচ্ছে আমাদের সিজিএস একক। এটা কোনটা? আমাদের সিজিএস একক। সিজিএস মানে তো বুঝো, সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার, জি দিয়ে হচ্ছে গ্রাম, এস দিয়ে হচ্ছে আমাদের সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সো এবার আমরা যদি চিন্তা করি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি যে এফ ইন্টু এস, এফ ইন্টু কি? এস, এফ ইন্টু এস। তাহলে এফ ইন্টু এস হইলে আলটিমেটলি আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে সাপোজ কোনো একটা জুল হইলো, ঠিক আছে? 1 জুল হইলো, ঠিক আছে? 1 জুল যদি হয় তাহলে সাপোজ আমরা এফ এস ইজ ইকুয়াল টু কত হবে? এফ ইজ ইকুয়াল টু কত হবে? 1 জুল। এফ ইজ ইকুয়াল টু কত হবে? 1 জুল। এখন কৃত কাজ বা কাজ যেটা আছে সেটা যদি আমাদের 1 জুল হইতে হয় তাহলে আমাদের এফ কত হইতে হবে? এফ হইতে হবে ভাই 1 নিউটন, এফ হইতে হবে 1 নিউটন। আর এস কত হইতে হবে? এস হইতে হবে 1 মিটার। তাহলেই তো সেটা 1 জুল হবে নাকি? 1 আর 1 গুণ করলেই তো 1 হবে নাকি? একটু তো বুঝি। তাহলে আমাদের 1 নিউটন বল কোনো একটা বস্তুকে যদি 1 মিটার সরণ ঘটায় সেক্ষেত্রে আমাদের কৃত কাজ কত হবে? 1 জুল হবে। এটুকু মোটামুটি আমি বুঝি। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটা কাজ করব, এই 1 নিউটনটাকে একটু ভাঙার চেষ্টা করব। কি করব? 1 নিউটনটাকে একটু ভাঙার চেষ্টা করব। আমরা জানি যে নিউটন বা ফোর্স যেটা আছে, ফোর্স ইজ ইকুয়াল টু কি জানি আমরা? এমএ। ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এমএ। এমএ মানে কি? সো আমরা এটা এখানে লিখি। এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এফ ইজ ইকুয়াল টু আমরা জানি এমএ। এম মানে কি বলো? এম মানে হচ্ছে আমাদের ভর, ভর যেটাকে আমরা কিসে কনভার্ট করি? কেজিতে কনভার্ট করি, তাই তো? একক চিন্তা করলে এটা হচ্ছে আমাদের কেজি। আর এ মানে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ মানে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা বলি ত্বরণ। তাহলে এইবার এটাকে যদি আমরা এই যে এফটাকে 1 নিউটনটাকে যদি আমি ভাঙতে চাই তাহলে এফ ইজ ইকুয়াল টু যদি হয় আমাদের 1 নিউটন, তাহলে 1 নিউটন ইজ ইকুয়াল টু কত হয় বলো তো? 1 কেজি ইনটু হবে কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটুকু বোঝো তো নাকি? 1 নিউটন যদি হইতে হয় তাহলে আমাদের কেজি হইতে হবে 1 কেজি, আর সেটা ত্বরণ হইতে হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও হইতে হয়। তাহলে এবার আমরা কি করে দিব? এই 1 নিউটনটাকে আমরা 1 কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে কনভার্ট করে দিব, ঠিক আছে? তাহলে দেখো 1 নিউটনটাকে আমরা কি নিব? 1 কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনটু হচ্ছে কত? 1 মিটার ইনটু কত হচ্ছে? 1 জুল, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 1 জুল হইছে। এটাতে কোনো সমস্যা নাই, এটাতে কি নাই? কোনো সমস্যা নাই। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই জিনিসটাকে আর্গে প্রকাশ করার চেষ্টা করব। আর্গে প্রকাশ করার জন্য আমাদের কিসে চলে যেতে হবে বলতো? আর্গে প্রকাশ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সিজিএস এককে। আর্গে প্রকাশ করার জন্য কিসে চলে যেতে হবে? সিজিএস এককে। মানে যেটা মিটার ছিল ওটাকে সেন্টিমিটারে কনভার্ট করব, যেটা গ্রামে ছিল, যেটা কেজিতে ছিল ওটাকে গ্রামে কনভার্ট করব। ব্যাপারটা বুঝছো? এই হচ্ছে কথা। সো সিম্পল কথা, এই পার্টটুকুকে যদি আমি একটু উপরে নিয়ে যাই, ব্যাপারটুকু একটু উপরে নিয়ে গেলাম। সো যেটা হয়েছে কি, সাপোজ আমি চিন্তা করলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা চিন্তা করছিলাম না এফএস। এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি 1 আর্গ হইতে হয়, 1 আর্গ
যেটাকে আমরা সিজিএস এককের কাজের একক বলি। সিজিএস এককের কাজের একক হচ্ছে 1 আর্গ। 1 আর্গ হইতে হলে আমাদের ফোর্স কতটুকু হইতে জানো? ফোর্সটাকে আমরা বলি হচ্ছে 1 ডাইন। ওই 1 ডাইন মানে কি জানো? 1 ডাইন মানে হচ্ছে আমাদের সবকিছুতে যা সেন্টিমিটার, মানে মিটারটাকে সেন্টিমিটার নিব, কেজিকে গ্রামে নিব। মানে কাইন্ড অফ হচ্ছে এই পার্টটুকু আমরা দেখতে পাবে 1 কেজিকে যদি আমাদের 1 গ্রাম হইতো, 1 গ্রাম হইতো, ঠিক আছে? তারপর এই যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হইতো, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হইতো, তারপর ইনটু এস মানে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্সটা যদি 1 সেন্টিমিটার হইতো, তাহলে 1 সেন্টিমিটার যদি হয় তাহলে সেটা ইকুয়াল হবে 1 আর্ক। বুঝে আছো? তোমাকে আরেকবার বুঝাই। এই 1 আর্ক বা ডাব্লিউ ইকুয়াল এফএস, এটা 1 আর্ক কখন হয়? যখন আলটিমেটলি আমরা 1 গ্রাম ভরে কোনো একটা বস্তুকে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিলাম, ওই ত্বরণ দেওয়ার ফলে তার যদি 1 সেন্টিমিটার সরণ ঘটে, তাহলে আলটিমেটলি আমরা ওটাকে বলবো 1 আর্ক কাজ হয়েছে, 1 আর্ক কাজ হয়েছে। ঠিক আছে, অত কিছু চিন্তা করবো না, যা সবগুলোকে আমরা কি করবো, সিজিএস এ কনভার্ট করবো, গ্রামকে কেজিকে গ্রামে, মিটারকে সেন্টিমিটার কনভার্ট করবো। ডান। ঠিক আছে, তাহলে 1 আর্ক ইকুয়াল আমি এই জিনিসটা পাইছি। ঠিক আছে, আচ্ছা, আর এখানে আমরা একটা জিনিস করে আসছিলাম, সেটা কি বলতো, সেটা হচ্ছে আমরা 1 জুল ইকুয়াল পাইছিলাম এরকম কিছু একটা। তাহলে এবার একটা কাজ করি, এই কেজিটাকে আমি গ্রামে কনভার্ট করি, এই কেজিটাকে কিসে কনভার্ট করবো, গ্রামে কনভার্ট করবো। তাহলে গ্রামে কনভার্ট করলে কত পাচ্ছি, 10⁻³ গ্রাম। 1 কেজি ইকুয়াল কত, 10⁻³ গ্রাম, তাই তো? এরপরে 1 মিটারকে আমি কি করি, সেন্টিমিটার কনভার্ট করি, তাহলে কত হবে, 10⁻² সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু 1 মিটারটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করি, তাহলে কত হবে, 10⁻² সেন্টিমিটার ইকুয়াল টু কত পাচ্ছি, 1 জুল পাচ্ছি, তাই তো? আচ্ছা, এবার দেখো তো, এবার আমি বাকি জিনিসগুলোকে কি করে দিই, একসাথে গুণ করে দিই। তাহলে এখানে 10⁻³ 10⁻², আর 10⁻², তাহলে কত পাচ্ছি, 3 2 2, তাহলে আলটিমেটলি আমাদের 5 আর 7 10⁻7, 10⁻7 ইন্টু আমি এখানে লিখতে পারি যে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 10 ইন্টু 1 সেন্টিমিটার, এটা লিখতে পারি না, মানে 1 দিয়ে তো সকল দিয়ে গুণ করাই যায়, ঠিক না? যাই হোক, সো এইটা করার পরে ইকুয়াল পাচ্ছি আমাদের 1 জুল। তাহলে এতটুকু করার পরে এবার বলো তো, এই জিনিসটা একটু কমন পড়তেছে কি, এই জিনিসটা একটু কমন পড়তেছে কি, 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এটা যেগুলো কত বলছিলাম, 1 আর্গ। তাহলে এটা যেগুলো কত হচ্ছে আমাদের 1 আর্গ। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বলো তো, এই পুরো লাস্টের লাইনটা থেকে আমি যেটা পাচ্ছি, খুব সিম্পলি আমরা যেটা লাইনটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 1 জুল ইকুয়াল টু হচ্ছে আমাদের 10⁻7 আর্গ। শেষ, শেষ, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এটা ইকুয়াল টু কি, আমাদের ফাইনাল আনসার। তা আমাদেরকে যেটা বলছে যে জুলকে আমার কিসে কনভার্ট করতে হবে, আর্গে কনভার্ট করতে হবে। সো এই যে করে ফেলছি, দেখো 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্গ। তারপর আর্গকে তুমি জুলে কনভার্ট করতে পারবা, ভাগ দিয়ে দিলে হচ্ছে, এই হচ্ছে কথা। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, খুব একটা কঠিন কিছু না, ইজি জিনিসপাতি। আচ্ছা, এরপরে যাই, এবার মোটামুটি শেষ, এবার আমাদের এই চ্যাপ্টার শেষ, ভৌত জগৎ পরিমাপ শেষ। এবার আমরা চলে যাব আরো একটা সুন্দর একটা চ্যাপ্টার, যেটাকে আমরা বলি ভেক্টর। আর আমি একটা জিনিস বলে রাখি, আমাদের ক্লাস তো মোটামুটি অনেকক্ষণ হয়েছে। সো ক্লাসের মাঝখানে আমি যেটা চেষ্টা করি যে তোমাদেরকে জিনিসগুলোকে এভাবে লিখে দেওয়ার, যাতে তুমি জিনিসটাকে নোট করতে পারো। আর মাথায় রাখবা, আমাদের হাতে খুব একটা সময় নাই। তো যেহেতু সময় নাই, তুমি যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে আমি যা যা বলবো, যা যা মানে করাচ্ছি তা নিজে একটু হাতে প্র্যাকটিস করবা, প্লাস যা যা বলবো তা যাতে একদম খাতায় লিখে রাখো, দরকার হলে সেটা অপ্রয়োজনীয় হোক তাও লিখে রাখো, ঠিক আছে? কোনো না কোনো কাজে লাগবে তোমার। যাই হোক, তো এবার আমরা দেখবো যে ভেক্টর চ্যাপ্টারটা, ভেক্টর চ্যাপ্টারও আসলে খুব একটা বড় হওয়ার কথা না, খুবই ছোট একটা চ্যাপ্টার। তো যাই হোক, সো আমাদের দেখি আমাদের প্রথম ম্যাথ, যেটা আমাদের 23-24 সালে একদম রিসেন্ট ইয়ারে আসছে। তো 23-24 সালে আসা একটা কোশ্চেন আমরা দেখি, বলে দিছে যে এত মিটার চওড়া, তাহলে আমাদের কত মিটার চওড়া বলছে, 36 মিটার চওড়া একটি নদীতে, এই যে দেখো এখানে বলে দেওয়া আছে যে 36 মিটার একটা চওড়া একটা নদী আছে, বলছে একটি নদীতে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে, ঠিক আছে? তাহলে এইদিকে আমি একটু লিখে রাখি। তাহলে সাপোজ এইটা হচ্ছে আমাদের ভিটা, সেটা হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড, তাই তো? হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড বেগে নৌকা যাচ্ছে। যাই হোক, তো বলছে যে নৌকাটি নদী পার হয়ে বিপরীত পাশে পৌঁছাইলো। কোথায় পৌঁছেছে? বিপরীত পাশে। বিপরীত পাশ মানে এই তীর থেকে ওই তীরে পৌঁছেছে। কোথায় পৌঁছেছে এটা আমাদের বলে নাই। আচ্ছা, যাই হোক, বলছে যে নদীতে স্রোতের বেগ দেওয়া আছে, 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো আমরা এটা লিখে ফেলি যে এই দিকে হচ্ছে আমাদের স্রোতে হচ্ছে আমাদের ইউ হচ্ছে আমাদের কত, 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড বলে দিছে। বলছে যে বিপরীত পারে বিসি এর দূরত্ব কত, কোন পারে, বিপরীত পারে এই যে বি থেকে সি এর দূরত্ব কত, ব্যাপারটা বুঝো, ঠিক আছে? এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদেরকে কি কি বলে দিছে। দেখো, আমি এই পয়েন্টে আসি, এটা ঠিক তার বিপরীত পয়েন্ট, এই ডিস্টেন্সটা হচ্ছে কত, 36 মিটার। কত মিটার? 36 মিটার। সে এই বরাবর এই যে 37 ডিগ্রি কোণ করে, মানে যে স্রোত যেদিকে যাচ্ছে তার দিকে 37 ডিগ্রি কোণ করে কি করছে, যাত্রা শুরু করছে 10 মিটার পার সেকেন্ড বেগে।
ভালো কথা। এরপরে সে তো বলতো এই দিক বরাবর যদি যাত্রা করে সে কি এই দিক বরাবর যাইতে পারবে? যাইতে তো পারবে না, কারণ কি স্রোত তাকে ঠেলবে। স্রোত তাকে ঠেললে স্রোত যাচ্ছে এই দিক বরাবর, সে নৌকা চালাচ্ছে এই দিক বরাবর, ঠিক লব্ধি বরাবর সে কি করবে? যাবে। ঠিক কি করবে? ঠিক লব্ধি বরাবর সে যাবে। ঠিক লব্ধি বরাবর সাপোজ হচ্ছে সি বিন্দুতে গেল, ঠিক লব্ধি বরাবর কোন বিন্দুতে গেল? সি বিন্দুতে গেল। সো এটা আমি একটু এঁকে দিই। ঠিক লব্ধি বরাবর সে কি করছে? সি বিন্দুতে গেছে। এখন এই ঠিক লব্ধি বরাবর যে সি বিন্দুতে গেছে, তাহলে এবার আমাদেরকে বের করতে বলছে বি আর সি কত, বিসি কত। এটাকে আমরা বলি পার্শ্বীয় সরণ। এটাকে আমরা কি বলি? পার্শ্বীয় সরণ। পাশ বরাবর কতটুকু তার সরণ হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে কি বলি? পার্শ্বীয় সরণ। সো পার্শ্বীয় সরণটা আমাদেরকে বের করতে বলছে। বুঝছো ব্যাপারটা? সো আশা করি প্রশ্নটা ক্লিয়ার। আচ্ছা, সো আশা করি এটা থিওরি পড়ে আসছো, বাট কেউ যদি না পড়ে আসো প্যারা নেওয়ার কিছু নেই, আমি তোমাকে আবার পড়াই দেবো, ঠিক আছে? তো যাই হোক, সো আমরা একটা কাজ করি, এটাকে আমরা খুব সুন্দরভাবে আমরা এটা কাজ মানে সমাধান করার জন্য আমাদের একটা সহজ উপায় হচ্ছে আমাদের উপাংশে ভাগ করা। সো আমরা এই বরাবর ধরবো এক্স এক্সিস, এই বরাবর ধরবো আমাদের ওয়াই এক্সিস, ঠিক আছে? আমরা এই বরাবর ধরবো এক্স এক্সিস, ওই বরাবর ধরবো ওয়াই এক্সিস। ডান। আচ্ছা, সো এইটা করার পরে আমাদের আর তেমন কিছু করার লাগে না। তেমন কিছু করার লাগে না বলতে কি, এবার আমরা যেটা করবো কি, আমাদের সবগুলো ভেলোসিটি বা যাবতীয় যা কিছু আছে না কেন, ভেলোসিটি আমরা দুইটারই জানি, সবগুলোকে এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর ভাগ করে নেবো। এক্স এক্সিস আর কি ওয়াই এক্সিস বরাবর ভাগ করে নেব, ঠিক আছে? সো এই যে আমাদেরকে দেওয়া আছে যে 37 ডিগ্রি, এটাকে আমি ধরে নিলাম থিটা, ধরে নিলাম হিসাবে সুবিধার্থে, ঠিক আছে? সো এবার আমি কি করবো জানো? এই যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের ভেলোসিটি যেটা আছে 10 মিটার পার সেকেন্ড, এটাকে আমি এক্স এক্সিস বরাবর একটা ভাগ করলাম, আবার ওয়াই এক্সিস বরাবর একটা ভাগ করলাম। সমস্যা আছে কি? না, সমস্যা থাকার কথা না তো, ঠিক আছে? তাহলে এক্স এক্সিস বরাবর এইটার সাথে একটা কোণ আছে থিটা, তাহলে যার সাথে কোণ তার সাথে কস, যার সাথে কোণ তার সাথে কস। তাহলে এই ভিটাকে আমি কি করছি? এই এক্স এক্সিস বরাবর ভাগ করতেছি, তাহলে এটা হয়ে গেছে আমাদের কি বলতো? ভি কস থিটা। আর এই এদিক বরাবর কি হবে? এদিক বরাবর হবে কত? ভি সাইন থিটা। এটাতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে? নাই। আচ্ছা, যাই হোক, তাহলে এবার আমরা মোটামুটি ভাগ করে ফেলছি, একটা ভি কস থিটা আর একটা ভি সাইন থিটা। তাহলে এখানে আর ভি কে আমি কনসিডার করলাম না, কারণ একটা জিনিসকে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলছি, তাহলে ওই জিনিসটা তো অলরেডি নাই। তাহলে আমাদের এই ভিটাকে দুইটা ভাগ করছে, একটা ভি কস থিটা আর হচ্ছে ভি সাইন থিটা, আর ভিটাকে আমি চিন্তা করলাম না, ঠিক আছে? যাই হোক, স্যার এবার আমি যদি এক্স এক্সিস বরাবর চিন্তা করি, এক্স এক্সিস বরাবর এই যে আমি একটা নৌকার কথা বলতেছি, নৌকার উপর কয়টা ভেলোসিটি আছে? দুইটা ভেলোসিটি আছে। একটা হচ্ছে তার ভি কস থিটা, তার সে নিজের যে ভেলোসিটি ছিল ওইটার কস থিটা বা ওইটার এক্স এক্সিস বরাবর উপাংশ, সেটা হচ্ছে ভি কস থিটা। আরেকটা ভেলোসিটি আছে ভাই, সেটা হচ্ছে স্রোতের বেগ ইউ। ইউ কি করতেছে? একই দিকে তাকে ঠেলতেছে। সে ভি কস থিটা দিয়ে কোন দিকে যাচ্ছে? এই দিক বরাবর যাচ্ছে, এক্স এক্সিস বরাবর যাচ্ছে। ইউ তাকে কি করতেছে? এক্স এক্সিস বরাবর নিয়ে যাচ্ছে। তাহলে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে লব্ধি কি হয়? দুইটা যোগফল। তাহলে আলটিমেটলি আমরা কি করব? ভি এক্স ইজ ইকুয়াল টু কত হবে জানো? ইউ প্লাস ভি কস থিটা, তাই তো? ইউ প্লাস ভি কস থিটা। এখন তুমি আমাকে বলো তো, এই যে ভিএক্সটা তাকে কি করতেছে বলো তো? এই ভিএক্সটা তাকে স্রোতের দিকে নিয়ে যাচ্ছে ভাই, স্রোতের দিকে নিয়ে যায়, স্রোতের দিকে নিয়ে যায়। আমি জানি এই ব্যাপারটা জাস্ট আমি একটু ডিটেলসে পড়াচ্ছি। কেন ডিটেলসে পড়াচ্ছি জানো? আমি ধরে নিচ্ছি যে তোমরা অনেকে হয়তো পড়ো নাই এই ব্যাপারটা, ঠিক আছে? এই জন্য ডিটেলসে পড়াচ্ছি। যদি মনে হয় যে না ভাই আমি এই জিনিসটা আমি পারি, তাহলে আমি একটু স্কিপ করে চলে যাবো একদম লাস্টের দিকে, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা যেটা বললাম যে ভিএক্সটা তাকে কি করে বলতো? ভিএক্সটা তাকে এই স্রোত বরাবর নিয়ে যায় বা নদী বরাবর নিয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু তাকে নদী পারাপারে সহায়তা করে না, কিন্তু তাকে এক্স বরাবর নিয়ে যেতে। এক্স বরাবর আমি যতই যাবো, আমরা যাইতে হবে কোন বরাবর? নদী পারাপার হইতে কোন দিকে যাওয়া লাগবে? ওয়াই বরাবর যাওয়া লাগবে। এই 36 মিটার অতিক্রম করা লাগবে ওয়াই এর দিকে। বুঝা গেছে? যাই হোক, তো যেটা বললাম, এবার আমি যদি চলে যাই ওয়াই এক্সিস বরাবর, দেখবা যে ওয়াই এক্সিস বরাবর তার একটাই ভেলোসিটি আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের ভি সাইন থিটা, আর কিছু নাই কিন্তু। তাহলে আমরা বলে দিব ভি সাইন থিটা, শেষ, ঠিক আছে? ডান। এই এতটুকু এখান থেকে আমি ডান। এতটুকু ডান হওয়ার পরে এবার আমাকে বলতো ভি সাইন থিটা আসলে কি করে? ভি সাইন থিটা আসলে বা ভি ওয়াই যেটা আছে সেটা কি করে? সেটা তাকে কি করে? নদী পারাপার করে, নদী পারাপার করায়, নদীর অপর পারে পৌঁছায়, ঠিক আছে? এই হচ্ছে কথা, সিম্পল কথা। এতটুকু শেষ। এতটুকু যদি শেষ হয় তাহলে মোটামুটি আমাদের বেসিক মোটামুটি ডান। এর বেশি আসলে আমাদের তেমন কিছু লাগেও না। সো এবার দেখো, এবার এতটুকু বুঝার পরে এবার আমরা একটু চিন্তা করি যে সে কি করবে, নদী পারাপারে তার কতটুকু সময় লাগবে, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো তো, ওয়াই এক্সিস এর কথা যদি চিন্তা করি, তার ভেলোসিটি কোন বরাবর? ওয়াই এক্সিস বরাবর যেটা আছে সেটাই তাকে কি করবে? এই 36 মিটার, যেটাকে সাপোজ আমি বললাম ডি, সেটাকে আমি সাপোজ কি বললাম? ডি। তাহলে এই ডি ডিস্টেন্সটা তাকে কোন ভেলোসিটি করবে বলো তো? সেটা হচ্ছে আমাদের কি ভি ওয়াই দিয়ে কি করবে? সে ডি ডিস্টেন্স অতিক্রম করবে। আচ্ছা,
এখন এইখানে কি কোনো ধরনের অ্যাক্সিলারেশনের কথা বলে দেওয়া আছে? বলে দেওয়া নাই কিন্তু। যেহেতু কোনো অ্যাক্সিলারেশনের কথা বলে দেওয়া নাই, তার মানে আলটিমেটলি আমরা ধরে নিব কি সে সমবেগে যাচ্ছে, আসলেই সমবেগে যাচ্ছে। ঠিক আছে, এই তো সমবেগে যদি যায় আমরা কি জানি বলতো, এস ইজ ইকুয়াল টু ভিটি। এস ইজ ইকুয়াল টু কি ভিটি। তাহলে দেখো এবার আমাকে বলো তো টি টাইম ইজ ইকুয়াল টু কত হবে, এস বাই ভি। তাহলে বলো তো টাইম ইজ ইকুয়াল টু আমি যদি লিখি টাইম ইজ ইকুয়াল টু এস কত, এস এখানে ডিসটেন্স কত, ডিসটেন্স হচ্ছে আমাদের ডি, ওয়াই এক্সিস বরাবর ডিসটেন্স কত অতিক্রম করতে হবে কত ডি, আর ভেলোসিটি কত, ভেলোসিটি আমাদের কোন ভেলোসিটি তাকে অতিক্রম করা হবে ভি ওয়াই, তাহলে এখানে বসে দেবে ভি সাইন থিটা। তাহলে আমাদের মোট অতিক্রান্ত যে সময়টা আছে, মোট অতিক্রান্ত যে সময়টা আছে বা অতিবাহিত যে সময়টা আছে নদী পারাপারে, সেটা সেটা কত, সেটা হবে আমাদের ডি বাই ভি সাইন থিটা। বা অনেকে অনেক সময় আমরা থিটা না বলে আলফাও বলি, প্যারা নাই, একই জিনিস। মানে জাস্ট ওই থিটা বা আলফা যেটা আছে সেটা হচ্ছে আমাদের দুইটার ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এই তো যাই হচ্ছে কথা, আমরা নদী পারাপারে কতটুকু সময় নিব সেটা আমরা এখান থেকে পেয়ে গেছি, এটা আমরা একটু মুখস্থ করে নিব, ডি বাই ভি সাইন থিটা। আচ্ছা ঠিক আছে, এই তো এইবার মোটামুটি আমাদের মোটামুটি সবকিছুই ডান। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি আমি 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 বা নৌকাটা কোথায় ছিল, এ জায়গায় ছিল, এ জায়গায় ছিল। এরপর কি করছে, এই বরাবর যাত্রা যাইতে 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 কোথায় চলে গেছে, এই জায়গায় চলে গেছে, তাই তো। আমি এখানে ছিলাম, এখান থেকে কোথায় চলে গেছি, এ জায়গায় চলে গেছি। বুঝো কিন্তু একটু, আমি এইখানে ছিলাম, এখান থেকে যাইতে যাইতে কোথায় চলে গেছি, এই জায়গায় চলে গেছি। যখন এই জায়গায় চলে গেছি তাহলে আলটিমেটলি আমি এক্স বরাবর এতটুকু গেছি, এতটুকু গেছি। ওয়াই বরাবর কতটুকু গেছি, ওয়াই বরাবর গেছি হচ্ছে এই এতটুকু, মানে এই যে 36 মিটার গেছি কি কতটুকু, ওয়াই বরাবর 36 মিটার কি গেছি, ওয়াই বরাবর গেছি। আর এক্স বরাবর কতটুকু গেছি, এই এতটুকু গেছি। বুঝছো ব্যাপারটা? তাহলে আমাকে বলো যে বস্তুটা এইখান থেকে যখন এইখানে গেছে, তাহলে আমার ওয়াই এক্সিস বরাবর এতটুকু গেছে, এক্স এক্সিস বরাবর এতটুকু গেছে, তাহলে আমাদের সেম টাইমে গেছে না? আমার ব্যাপারটা বুঝো, আমি এইখান থেকে এইখানে যখন গেছি বা নদী পারাপার যখন করছি বা এখান থেকে যখন সি বিন্দুতে পৌঁছাইছি, তাহলে আমি ওয়াই এক্সিস বরাবর 36 মিটার অতিক্রম করতে যে সময়টা নিছি, ওই সময়ই তো আলটিমেটলি আমাদের বিসি বরাবর চলে গেছি বা এক্স এক্সিস বরাবর চলে গেছি। তাহলে আমার 36 মিটার অতিক্রম করতে যে সময় নিছি, ওই সময় দিয়ে কিন্তু আলটিমেটলি আমি কি করছি, বি থেকে সিতে গেছি, কিংবা বলা যায় যে এক্স এক্সিস বরাবর গেছি। তাহলে এই টাইমে কি করব, আমি ধরে নিব যে এই টাইমে আমি কতটুকু এক্স এক্সিস বরাবর গেছি সেটা বের করলেই হলো। বুঝে আছো? আচ্ছা, সো এবার দেখো, এবার আমরা করার চেষ্টা করি। এবার আমরা চিন্তা করব যে এক্স এক্সিস বরাবর যদি আমি যাই তাহলে আলটিমেটলি আমি কতটুকু গেছি। তাহলে এবার আমার সেম সূত্র অ্যাপ্লাই করে দিব যে সমবেগের এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভিটি, এস ইজ ইকুয়াল টু কি আমরা জানি ভিটি। তাহলে এস ইজ ইকুয়াল টু মানে কি কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এবার আমরা এক্স এক্সিস বরাবর চিন্তা করব, কোন এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর। তাহলে এক্স এক্সিস বরাবর আসলে কতটুকু আসলে ডিসটেন্স অতিক্রম করছি সেটাকে আলটিমেটলি আমরা বললাম বিসি, সেটাকে আমরা কি বললাম বিসি। তাহলে বিসি ইজ ইকুয়াল টু ভি ভেলোসিটি, ভেলোসিটি এক্স এক্সিস বরাবর ভেলোসিটি কত, এই যে এটা, এই যে এটা, সেটা হচ্ছে আমাদের কত ইউ প্লাস ভি কস থিটা ইনটু টাইম। টাইম কতটুকু হবে, এই যে ভাই, এই হচ্ছে কথা। তাহলে আমাদের মেইন কনসার্নটা ছিল এইটা, যে এই ব্যাপারটা বোঝা যে আমি এক্স ওয়াই এক্সিস বরাবর যে টাইমটা নিছি, এই এ থেকে সিতে যাইতে ওয়াই এক্সিস বরাবর এই এত মিটার অতিক্রম করতে যে সময়টা নিছি, ওই টাইমে আলটিমেটলি আমি কি করছি, এক্স এক্সিস বরাবর সরছি। ঠিক আছে, এই তো। তাহলে আমাদের টাইমটা দেখতে পাচ্ছি ডি ভাই হচ্ছে ভি সাইন থিটা। ঠিক আছে, এবার দেখো তো এখানে সবকিছু তুমি জানো কিনা, এখানে সবকিছু তুমি জানো কিনা। দেখো সবকিছু আমরা জানি, ইউ জানি স্রোতের বেগ 3, ভি জানি 10, থিটা জানি 37, ডি জানি 36, ভি জানি কত 10, 10 না 10ই তো, হ্যাঁ থিটা জানি 37 ডিগ্রি। তাহলে দেখো বাকি সব কিছুই জানি, জাস্ট আনসারটা বসায় দাও। চলো আমরা ক্যালকুলেশন করি, আমার পকেটেই আছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি 3 প্লাস ভি, ভি হচ্ছে আমাদের 10 ইন্টু কস থিটা, কস 37 ইন্টু উপরে হচ্ছে ডি 36, আর নিচে হচ্ছে আমাদের 10 ইন্টু সাইন 37। তাহলে আনসার পাচ্ছি 65 সামথিং। এই হচ্ছে কথা। তাহলে বিসি ইজ ইকুয়াল টু কত হবে, 65.72 একক কি হবে, একক হবে হচ্ছে আমাদের এখানে আমরা ডি এর একক কি বসাইছি মিটারে, তাহলে এটার একক হবে কত মিটারে। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, তাও জাস্ট আমি হালকা করে একটু রিক্যাপ করে দেই। আমি কি করছি, ভি কে দুইটা ভাগ করছি, একটা এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি নৌকার উপর এক্স এক্সিস বরাবর কতটুকু ভেলোসিটি আছে, ওয়াই এক্সিস বরাবর কতটুকু ভেলোসিটি আছে। ওয়াই এক্সিস বরাবর যে ভেলোসিটি আছে ওইটা দিয়ে সে কি করবে, এই 36 মিটার বা ডি ডিস্টেন্স অতিক্রম করবে, সেখান থেকে আমি টাইমটা বের করে ফেলছি। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারবো যে এ থেকে সিতে যাবে তার সে কতটুকু টাইম নিবে। ঠিক আছে, ডান। ওই টাইমে এক্স এক্সিস বরাবর কতটুকু যাবে সেটার জন্য আমি এক্স এক্সিস বরাবর ভেলোসিটি ইউজ করে বের করে ফেলছি। ডান। আচ্ছা
চলো এরপর আমরা দেখি যে বলছে যে একটি নদীতে একটি নৌকার বেগ দেওয়া আছে স্রোতের অনুকূলে মানে কি আমরা ধরলাম যে স্রোতের বেগ ধরলাম ইউ, ঠিক আছে, আর যে নৌকার বেগটা সেটাকে ধরলাম আমরা ভি, ঠিক আছে। স্রোতের অনুকূলে মানে কি স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, নৌকার ভেলোসিটিও সেদিকে, তাহলে আলটিমেটলি এটার উপর আসলে যে লব্ধি ভেলোসিটিটা সেটা কি করতে হবে, একই দিকে দুইটা ভেক্টর কাজ করলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে অনুকূল মানে কি একই দিকে কাজ করতেছে, তাহলে যোগ করে দিলাম, তাহলে আলটিমেটলি তখন হবে কত বলে দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার। এগুলো আমরা 910 না আমরা ইন্টারে করে আসছি, এইচএসসি তে করে আসছি। প্রতিকূলে মানে কি আমি নৌকা চালাচ্ছি এদিক বরাবর, স্রোত যাচ্ছে এদিক বরাবর, তাহলে আমার নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করতে হবে, কারণ কি দুইটা বিপরীত ভেক্টর, দুইটা বিপরীত ভেক্টর না, দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে লব্ধি ভেক্টর কোনটা, একটা থেকে একটা বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তাহলে আমার বেগ, স্রোতের বেগ হচ্ছে আমাদের ইউ, ওইটা থেকে যদি আমার নৌকার বেগ হচ্ছে ভি, ওটা থেকে যদি ইউ বাদ দেই তাহলে ওইটা হয়ে গেল আমার কি প্রতিকূল পরিবেশ, ওইটা হয়ে গেল কি প্রতিকূল পরিবেশ আমাদের ভেলোসিটি বলে দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলো তো এইখান থেকে বাকি জিনিসটা আমরা পারবো না, বাকি জিনিসটা তো পারার কথা, কি করে দিব, দুইটাকে যোগ করে দিই, দুইটা সমীকরণকে যোগ করে দিই, তাহলে আমাদের ইউ আর মাইনাস ইউ কাটাকাটি চলে গেছে, থাকলো কি ভি আর ভি, তাহলে কত হচ্ছে টোয়াইস ভি ইজগুলো কত পাচ্ছি 18 আর 6 কত হচ্ছে 24। এবার বলো ভি কত হবে, ভি হবে কত 12 কিলোমিটার পার আওয়ার, এই তো 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এবার 12 কিলোমিটার পার আওয়ার যদি পেয়ে যায় তাহলে এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো, ইউ বের করে ফেলতে পারবো। চলো ইউ বের করি। ইউ এর জন্য আমরা কি করব, এই ভিটাকে যে কোনো একটা সমীকরণে বসাই দিব, সাপোজ এই 12টাকে আমি এখানে বসাই দিলাম, তাহলে 18 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখান থেকে আমি কি বের করে ফেললাম, স্রোতের বেগও বের করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা এই তো, এরপর আমরা কি বের করতে হবে, এরপরে আমাদেরকে বলছে যে ভাই দেখেন এবার নৌকাটি কোন দিকে কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে। সোজা অপর পারে পৌঁছানো মানে কি, সোজা অপর পারে পৌঁছানো মানে হচ্ছে আমি যে বিন্দু থেকে যাত্রা শুরু করছি, একটু আগে যে আমরা একটা চিত্র দেখলাম, আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করছি, আমি যদি ঠিক তার বিপরীত বিন্দুতে পৌঁছাই, আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করছি, আমি যদি ঠিক তার বিপরীত বিন্দু মানে বিতে যদি পৌঁছাইতে হয় তাহলে সেটার জন্য আসলে আমাদের কত ডিগ্রি কোণে নৌকা চালাইতে হবে। তো কাইন্ড অফ আমরা চিন্তা করতে পারি সেটার জন্য আমাদের কি করতে হবে, সেটার জন্য আমাদের এই দিক বরাবর নৌকা চালাইতে হবে, স্রোত আমাকে ঠেলে আমাকে এই দিক বরাবর নিয়ে যাবে, ঠিক না, তাই তো। তাহলে এই কোণটাই বের করতে হবে, আমি যদি এই দিক বরাবর নৌকা চালাইতে চাই তাহলে এই কোণটায়, যেটাকে আমরা আলফা বলি, এই কোণটা আমরা বের করতে হবে, থিটাও বলতে পারি, চাইলে এই কোণটা বের করতে হবে। তো খুব সিম্পল কথা, আমি জাস্ট তোমাকে একটা হালকা পাতলা একটু থিওরি বুঝাই যে দেখো আমি এইখান থেকে যাত্রা শুরু করব, ঠিক এই প্রান্তে যদি পৌঁছাই, এখান থেকে যাত্রা শুরু করে ঠিক এই প্রান্তে যদি পৌঁছাই তাহলে আলটিমেটলি আমার কি হবে, আমাদের এক্স এক্সিস বরাবর আমাকে কেউ টানবেই না, এক্স এক্সিস বরাবর আমার কোনো ভেলোসিটি থাকবে না, এক্স এক্সিস বরাবর যদি কোনো ভেলোসিটি না থাকে, এক্স এক্সিস বরাবর আমি কোনো দূরত্ব অতিক্রম করবো না, ব্যাপারটা বুঝছো। আমি কি করছি, এইখান থেকে যাত্রা শুরু করে এইখানে পৌঁছাইতে চাই, তাহলে এক্স এক্সিস বরাবর আমার কোনো ধরনের ডিস্টেন্স অতিক্রম হবে না, তাহলে এক্স এক্সিস বরাবর আমার কোনো ভেলোসিটিও থাকবে না। তাহলে এবার চিন্তা করো, আমি আগে যে সূত্রটা দেখছিলাম সেই সূত্রতে আমি কি দেখছিলাম মনে আছে, সেই সূত্রতে দেখছিলাম যে এক্স এক্সিস বরাবর ভেলোসিটি কি ছিল, এক্স এক্সিস বরাবর ভেলোসিটি ছিল আমাদের ইউ প্লাস ভি কস থেটা, তাহলে ওইটা ইজ ইকুয়াল টু কত হবে এখন, কারণ আমি এক্স এক্সিস কোনো ডিস্টেন্স অতিক্রম করি নাই, তাহলে ডিস্টেন্স যদি অতিক্রম না করি তাহলে ভেলোসিটি কত হবে, 0 হবে, তাহলে আমাদের ইউ প্লাস ভি কস আলফা ইজ ইকুয়াল টু হবে কস থেটা ইজ ইকুয়াল টু হবে 0। তাহলে এবার দেখো আমরা চিন্তা করতে পারি যে ভি কস থেটা ইজ ইকুয়াল টু হবে আমাদের মাইনাস ইউ, তারপর হচ্ছে আমাদের কস থেটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের মাইনাস ইউ বাই ভি, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে ভাই থেটা ইজ ইকুয়াল টু কত হবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে। আচ্ছা এতটুকু আমরা পড়ে ফেললে এবার আমরা কি করব, এই সূত্রটা একটু মুখস্থ করে নিব। সো মোটামুটি থিওরি একটু জানতে পারো, থিওরির পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই সূত্রটা একটু মুখস্থ করে নিব, ঠিক আছে। সো মুখস্থ করে নিলাম, মুখস্থ করে নেওয়ার পরে জাস্ট এবার আমরা কি করে দিব, মানগুলা বসাই দিব, কি করে দিব, মান বসাই দিব। ইউ এর মান জানি, ইউ এর মান আমরা একটু আগে বের করছি কত 6, ভি এর মান কত জানছি, ভি এর মান দেখছি 12, তাহলে এবার বসাও, ক্যালকুলেটরে বসাইলে আনসারটা পেয়ে যাওয়ার কথা। তারপরে আমি তোমাকে জাস্ট একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের 6/12 আনসার কত হবে, হাফ, ঠিক আছে, মাইনাস হাফ, কজ ইনভার্স মাইনাস হাফ এর মান হয় 120 ডিগ্রি। সো এই জিনিসটা এতদিন করার পরে মুখস্থ হয়ে যাওয়ার কথা যে কজ 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। আর আমি তোমাকে একটা সুন্দর একটা জিনিস এক্সাম্পল দিয়ে দিই, সো আনসারটাকে লিখে ফেলি, থিটা ইজ ইকুয়াল টু কত হবে 120 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসারটা। তাহলে আমাদেরকে যে আনসারটা জানতে চাইছে সেটা হচ্ছে নৌকাটি কত বেগে যাত্রা শুরু করবে, 12 কিলোমিটার পার বেগে যাত্রা শুরু করবে, কোন দিকে যাবে 120 ডিগ্রি কোণে, ডান। আচ্ছা এবার শর্টকাট যেটা হচ্ছে আমাকে যদি কখনো এমন দেয় যে আমাদের নৌকার বেগ হচ্ছে 12, স্রোতের বেগ হচ্ছে 6,
নৌকার বেগ হচ্ছে আমাদের 10, স্রোতের বেগ হচ্ছে আমাদের 5, নৌকার বেগ হচ্ছে আমাদের 8, স্রোতের বেগ হচ্ছে 4। মানে কাইন্ড অফ দেখতে পাচ্ছ একটা রিলেশনটা হচ্ছে আমাদের যে ভি যেটা আছে সেটার অর্ধেক হচ্ছে আমাদের ইউ, তাহলে ইউ ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি হাফ ভি, ঠিক আছে। মানে কাইন্ড অফ আমরা চিন্তা করতে পারি স্রোতের বেগের দ্বিগুণ বা নৌকার বেগের হাফ হচ্ছে স্রোতের বেগ হবে। এইরকম যখনই থাকবে না, চোখ বন্ধ করে 120 ডিগ্রি বসাই দিবা, চোখ বন্ধ করে কি 120 ডিগ্রি বসাই দিবা, একটু চিন্তা করলে বুঝতে পারবা কেন 120 ডিগ্রি হবে আর কি, ঠিক আছে। এই হচ্ছে কথা। আচ্ছা, সো এবার আমরা যদি নেক্সট ম্যাথে চলে যাই, মোটামুটি আমরা এই জিনিসটা বুঝতে পারছি, তাই তো। মানে এরকম যদি 120 ডিগ্রি চোখ বন্ধ করে দাগাই দিবা, ঠিক আছে। আর এমনি নর্মালি এমনি দেখে 120 ডিগ্রি হয় সব, মানে এমসিকিউতে যদি কখনো আসে না 120 ডিগ্রি দাগাই দিবা, দেখবা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। সো এবার দেখবা 18-19 সালে আসা একটা কোশ্চেন বলছে যে একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ দেওয়া আছে, হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার, একটি নদী আড়াআড়ি পার, আড়াআড়ি মানে বুঝো ওই যে ঠিক বিপরীত প্রান্তে বোঝানো যেটা আছে না, ওইটাকে আড়াআড়ি বলে। সো আড়াআড়ি হতে হলে নৌকাটি কোন দিকে চালাইতে হবে, দেখো স্রোতের বেগ কত দেওয়া আছে, 7 কিলোমিটার পার আওয়ার। চোখ বন্ধ করে বলে দাও কত, 120 ডিগ্রি, 7-এর দ্বিগুণ হচ্ছে 14, 120 ডিগ্রি, শেষ। আচ্ছা, যাই হোক। সো আমাদেরকে যে আরেকটা জিনিস বলছে সেটা হচ্ছে আমাদের কোন দিকে চালাইতে হবে বুঝলাম, প্রস্থ দেওয়া আছে, নদীর প্রস্থ দেওয়া আছে এত, বলছে যে কত সময় লাগবে, নদী পারাপারে কতটুকু সময় লাগবে, ঠিক আছে। সো আমরা মোটামুটি বের করে ফেলছি না বলতো, আমাদের যে আলফা যেটা আছে, আলফা ইজ ইকুয়াল টু কত, 120 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু কত, 120 ডিগ্রি। বের করার দরকার আছে কি, বের করে দিবা। এখন তুমি বলতে পারো যে ভাই আমি ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করতে পারবো কিনা, যে সূত্রটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে আমাদের ভাই দেখেন সূত্রটা হচ্ছে আমাদের cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো কিনা, পারবা। এই সূত্র অ্যাপ্লাই করলেই দেখবা 120 ডিগ্রি বের হয়েছে, ঠিক আছে। যাই হোক, সো এইটা বের হওয়ার পরে তুমি জাস্ট বের করবে টাইমটা, ঠিক আছে। সো টাইমটাও আশা করি খুব একটা সমস্যা হওয়ার কথা না। টাইমটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত হবে, ডি বাই ভি সাইন থিটা বা সাইন আলফা, ঠিক আছে। এইটা মানে ভি কে আমি দুইটাকে ভাগ করছি, এটা কজ আলফা, সাইন আলফা। সাইন আলফা মানে কি উপরের দিকে, ওয়াই এক্সিসের দিকে, ওয়াই এক্সিসের দিকে যদি আমাদের ভি সাইন আলফা হয়, ওয়াই এক্সিসের যদি আমাদের ভি সাইন আলফা হয়, সেটাই আমাদের কি করবে, ডি ডিস্টেন্স অতিক্রম করাবে, কি করবে, ডি ডিস্টেন্স অতিক্রম করাবে। তাহলে ওই দিক বরাবর আলটিমেটলি আমাদের এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাই করে ফেলছে, ঠিক আছে, আগের মতো। বলো ডি কত, বলে দিছে কত, 5 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, ভি কত, ভি বলে দেওয়া আছে আমাদের 14 কিলোমিটার, তাই তো। তাহলে 14 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের এখানে কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করতে হচ্ছে না, আসলে আনসারটা আওয়ারই বের হবে আর কি। আলফার মান কত, 120 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করো, দেখি আনসারটা ক্যালকুলেশন করে দেখি। 12.125 ভাগ হচ্ছে 14 ইন্টু সাইন 120, তাহলে আনসার পাচ্ছি ডিরেক্ট 1, ঠিক আছে। একদম 1-এর কাছাকাছি। 1 আওয়ার, ঠিক আছে, 1 আওয়ার সময় লাগবে আমাদের, ঠিক আছে। এই তো ডান। চলো এরপরে দেখি, আমাদেরকে বলতে আছে যে কোনো নদীতে একটি দাঁড়ের নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের অনুকূলে দেওয়া আছে এত, ঘন্টায় প্রতিকূলে দেওয়া আছে এত, তাহলে কোন দিকে চালনা করলে তার সোজা অপর পারে পৌঁছাবে। ওই সেম কেস, 120 ডিগ্রি কোণে, 120 ডিগ্রি হওয়ার কথা। দেখি তো আমরা করে দেখি, চলো করে দেখি। ভি প্লাস ইউ ইজ ইকুয়াল টু কত হবে, 18, তারপর ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কত হবে, 6, তাহলে আবার 2 টুয়াইস ভি ইজ ইকুয়াল টু কত হবে, টুয়াইস ভি হলো সেম কেস তো, এই 18 আর 6 কত, 24, তাহলে ভি হচ্ছে কত হবে 12, তাহলে ইউ কত হবে, ইউ হবে আমাদের 6, তাহলে আলটিমেটলি আমাদের আলফা কত হবে, 120, শেষ। এটা আর নৌকাটি কত বেগে চলছে, বলতে এখানে আমরা বলে দিব যে নৌকাটি আসলে আমাদের 12 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, ঠিক আছে। এই হচ্ছে কথা। আর যদি মনে হয় না একটু কনফিউশন আছে ভাই এটা লব্ধি বেগ চাচ্ছে কিনা, লব্ধিটাও করে দিতে পারো যে ভাই দেখো 12 বেগে যাচ্ছিল, 6 কিলোমিটার পার আওয়ারও আছে, তাহলে আলটিমেটলি আমি লব্ধি করে দিলাম যে এত বেগে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো এবার আমরা 16-17 সালে আসা একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে যে আমাদের বি দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা বি একটা ভেক্টর দেওয়া আছে, এত ভেক্টরের উপর এত ভেক্টরের অভিক্ষেপ বের করতে হবে, ঠিক আছে। বি একটা ভেক্টর দেওয়া আছে, বলছে যে ওই ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ বের করতে হবে। অভিক্ষেপ মানে কি, স্কেলার রাশি, ঠিক আছে। সো অভিক্ষেপ যখনই বলবে, অভিক্ষেপ কার অভিক্ষেপ বলছে, এ ভেক্টরের অভিক্ষেপ বলছে, তাহলে এ ভেক্টরের অভিক্ষেপ মানে কত হবে, a cos থিটা। এ ভেক্টরের অভিক্ষেপ মানে কত হবে, a cos থিটা, ঠিক আছে। সো এই জন্য আমরা মাথায় রাখবো যে কিচ্ছু মাথায় রাখবো, মানে অত চিন্তা করবো না, যা ডট গুণফল করে দিব। কি করে দিব, ডট গুণফল। দেখো a ডট বি শেষ, a ডট বি মানে কি, a b cos থিটা। তা আমাদের কি লাগবে, এর অভিক্ষেপ লাগবে, তাই তো, এর অভিক্ষেপ লাগবে। তাহলে আমাদের এর অভিক্ষেপ মানে কি, a cos থিটা লাগবে। তাহলে বসাই দিয়ে চলো, আমাদের a cos থিটা লাগতেছে, a cos থিটা ইজ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে
এ ডট বি ভাগ দিব কোনটা দ্বারা, বি দ্বারা, তাহলে হয়ে গেছে কি এ কস থিটা, শেষ। তাহলে এই পার্টটুকু করি, ক্যালকুলেশন করলে হচ্ছে। তাহলে দেখো এ ডট বি করি, চলো এ ডট বি, এ ডট বি মানে কি সবগুলার গুণফল, গুণফলের যোগফল। তাহলে সবগুলা কত, এখানে দেখতে পাচ্ছি 2 আর এখানে দেখতে পাচ্ছি 6, তাহলে 2 × 6, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি -2 আর এখানে দেখতে পাচ্ছি 3, ঠিক আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছি 1, এখানে দেখতে পাচ্ছি 2, ঠিক আছে। এরপরে √ওভার কি বি ভেক্টরের মান কিভাবে বের করব বলো তো, সবগুলো স্কয়ার করে যোগ করে রুট করে দেব। সহগ হচ্ছে বি, তাহলে বি সরি আমরা যেটা বের করব বি, তাহলে আমরা কি করব সবগুলো স্কয়ার, 2 স্কয়ার প্লাস -2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, ঠিক আছে। এই তো, তাহলে এবার ক্যালকুলেশনটা করো, আহামরি কঠিন কিছু কি না। 6 12 আর 6 প্লাস 2 আর নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে আমাদের কত হবে দেখি তো, 4 আর 4 8, 8 আর 1 কত হচ্ছে 9। এই তো, তাহলে এবার আমরা দেখি উপরে কত থাকলো, উপরে থাকলো হচ্ছে আমাদের 12 থেকে 6 বাদ দিলে 6 আর 2 8 আর নিচে থাকলো কত 3, তাহলে এইটা হয়ে গেছে আমাদের আনসার 8/3। এটা হয়ে গেছে কি আমাদের আনসার 8/3, ডান। আচ্ছা, সো খুব একটা কঠিন ছিল না। এবার আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে অত কঠিন কিছু না, মানে আমরা যা সহজ সহজ কয়েকটা ম্যাথ দেখবো, যে ম্যাথ না কাইন্ড অফ কয়েকটা জিনিস দেখবো। দেখো আমাদেরকে বলে দিছে যে এ ডট জে 0 হয় কিভাবে, এ ডট জে 0 হয় কিভাবে, ঠিক আছে। এইটা আসলে মানে কাইন্ড অফ আসার মতো না, তাও জাস্ট একটু বলে দিলাম আর কি, ঠিক আছে। দেখো হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াই ভেক্টর, এটা হচ্ছে আমাদের কি বলতো এক্স এক্সিস, তাই তো। তাহলে এক্স এক্সিস বরাবর আমাদের যে একক ভেক্টর সেটাকে আমরা বলি আই ক্যাপ, এই ভেক্টরটাকে আমরা বলি জে ক্যাপ, তাই তো। আচ্ছা, সো আমাদেরকে যেটা করতে হবে, দুইটা ডট গুণফল করতে হবে। সেটা হচ্ছে আমাদের আই ডট জে ডট গুণফল মানে কি, দুইটার মান নিব, দুইটার মানের গুণফল নিব, ইনটু কত হবে cos থিটা। এখানে cos কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান কত 0, তাহলে আলটিমেটলি আমাদের আই ডট জে কত হবে 0 হবে। এই হচ্ছে কথা। তো সিম্পল সিম্পল সূত্রগুলো মাঝে মাঝে প্রমাণ করতে বলে, তো একটু প্রমাণ করে দিবা আর কি। আচ্ছা, এরপরে দেখি আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে, বলছে যে স্রোত না থাকলে যে সাঁতারু, একটা স্রোত যদি না থাকে তাহলে একটা সাঁতারু কি করে জানো, সাঁতারু 4 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। তাহলে ওইটাই আসলে তার ভেলোসিটি, ওইটাই কি তার ভেলোসিটি, ওটাকে আমরা বলবো ভি, ওইটাই কি ভি। আচ্ছা, এরপরে দিছে যে 2 কিলোমিটার পার আওয়ার বেগে সরল রেখা বরাবর, মানে এই যে একই দিকে একদম সোজাভাবে যাচ্ছে, এরকম এবড়ো-থেবড়োভাবে যাচ্ছে না আর কি, ঠিক আছে। তো সরল রেখা বরাবর প্রবাহিত নদীর উপারে ঠিক বিপরীত, মানে এত প্রবাহিত মানে কি, মানে এটা হচ্ছে আমাদের সেই স্রোতের বেগটা, সেটা কি আমাদের স্রোতের বেগটা। বলছে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে হবে। কি করছে, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে হলে সাঁতারুকে স্রোতের সাথে কত কোণে সাঁতার কাটতে হবে বলো, এটা পারবা না, কত হবে বলো। আলফা ইজ ইকুয়াল টু হবে আমাদের cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে। cos ইনভার্স মাইনাস ইউ কত, ইউ হচ্ছে আমাদের 2, ভি কত, ভি হচ্ছে আমাদের 4, তাহলে আবার সেম কেস হাফ মানে কত 120 ডিগ্রি। দেখছো কত সহজ, সেম জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। আচ্ছা, এরপরে দেখি, এরপরে আমাদেরকে লাস্ট একটা ম্যাথ করবো আমরা, লাস্ট ম্যাথই, হ্যাঁ লাস্ট একটা ম্যাথ করবো। সো এটা আমাদের হচ্ছে এটা আমাদের আপেক্ষিক বেগের একটা কনসেপ্ট, আপেক্ষিক বেগের কনসেপ্ট প্লাস হচ্ছে নদী নৌকা, এটাকে আমরা বলি হচ্ছে বৃষ্টি সাঁতারের যে ম্যাথগুলো আছে না, ওইটা আমরা দেখার চেষ্টা করবো। সো বলে দিছে যে 4 কিলোমিটার বেগে দৌড়ে আসার সময় একজন লোক কি করছে, 4 কিলোমিটার বেগে দৌড়ে আসার সময় একজন লোক 6 কিলোমিটার পার আওয়ার বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো, ঠিক আছে। আমি বলি 6 মিটার পার সেকেন্ড বেগে একদম লম্বভাবে কি হচ্ছে বৃষ্টি পড়তেছে, ঠিক আছে। আর সে কি করতেছে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। বলছে যে বৃষ্টি হতে রক্ষা পেতে তাকে কতগুণে ছাতা ধরতে হবে, কতগুণে কিছু ধরতে হবে, ছাতা ধরতে হবে, ঠিক আছে। এখন এইটার জন্য আলটিমেটলি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের একটু কনসেপ্টটা একটু বুঝবো, ঠিক আছে। আমরা ডিরেক্ট একদম শর্টকাটে না গিয়ে আমরা যেটা করবো এটা হচ্ছে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো। এখন এই কনসেপ্টটা হচ্ছে যেটাকে আমি বললাম যে আপেক্ষিক বেগ কেন আসতেছে, কারণ দুইটা বস্তু কিন্তু গতিশীল, বৃষ্টিও কিন্তু গতিশীল, আবার আমি যে দৌড়াচ্ছি বা লোকটা যে দৌড়াচ্ছে সেটাও কিন্তু গতিশীল। এখন একটা সাপেক্ষে আরেকটার গতি কেমন হবে সেটা আমাকে আমরা বলি আপেক্ষিক বেগ, ঠিক আছে। এখন আমার কোনটার ভেলোসিটি লাগবে, এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমি যে দৌড়াচ্ছি না এত বেগে আসার সময় একজন লোক, এই যে লোকটা যে দৌড়াচ্ছে না ওই লোকটার সাপেক্ষে বৃষ্টি কিভাবে পড়তেছে,
ওই লোকটা সাপেক্ষে বৃষ্টি কিভাবে পড়তেছে ওইটা বের করা ইম্পর্টেন্ট। তাহলে আমি বুঝতে পারবো যে ওই লোকটা যে দৌড়াচ্ছে না ওর সাপেক্ষে যেদিকে বৃষ্টি পড়তেছে ওই দিক বরাবর সে ছাতা দৌড়বে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এবার আমরা যেটা করবো, আমরা আপেক্ষিক বেগের কনসেপ্টটা বুঝবো। সেটা হচ্ছে আমরা বলেছি ভিএবি। ভিএবি মানে কি? আমরা আপেক্ষিক বেগের কনসেপ্ট একটু ছোট করে বুঝি। ভিএবি মানে কি? ভিএবি মানে হচ্ছে, এটাকে আমরা বলি বি এর সাপেক্ষে, এটাকে আমরা কি বলি, বি এর সাপেক্ষে এটাকে আমরা কি বলি, বি এর সাপেক্ষে এ এর বেগ। কি বলি এটাকে? বি এর সাপেক্ষে এ এর বেগ। আচ্ছা, সো বি এর সাপেক্ষে এ বেগটা আমরা কিভাবে বের করবো জানো? এটাকে সিম্পলি আমরা বি এর বেগ যেটা না সরি এ এর বেগ যেটা আছে, এ এর বেগ থেকে আমরা কি করব, বি এর বেগটা বাদ দিয়ে দিব। বুঝো ব্যাপারটা? এটা মানে বি এর সাপেক্ষে এ এর বেগ, তাহলে আমি সিম্পলি এ এর বেগ যেটা ছিল না ওই এ এর বেগ থেকে বি এর বেগটা বাদ দিয়ে দেবো, তাহলে আমি বি এর সাপেক্ষে এ এর বেগটা পেয়ে যাবো। ঠিক আছে, অবশ্যই মাথা রাখবা এটা জাস্ট আমরা নর্মাল বিয়োগ নয়, এটা অবশ্যই কি ভেক্টরে বিয়োগ। এটা কি ভেক্টরে বিয়োগ। ঠিক আছে, সো ভেক্টরে বিয়োগ তো আমরা জানি, ভেক্টর বিয়োগ আমরা জানি, ভেক্টর আমরা পড়ছি। তো এটাকে আমরা এভাবে না লিখে আমরা যেটা করবো সেটাকে লিখবো হচ্ছে ভিএ প্লাস মাইনাস ভিবি। এটা কি চাইলে এভাবে লিখতে পারি কিনা বলো? তাহলে আলটিমেটলি আমাদের এইভাবে যদি আমরা লিখতে পারি তাহলে আমরা ব্যাপারটা হচ্ছে কি, আমরা যেটা করব, আমি যার সাপেক্ষে ভেলোসিটি বের করতে চাচ্ছি, যার সাপেক্ষে কোনো একটা জিনিসের ভেলোসিটি বের করতে চাচ্ছি, ওর বেগ যেটা আছে ওই বেগের বিপরীত ভেক্টরটা নিয়ে নেব। আমি বি এর সাপেক্ষে বের করতে চাচ্ছি, বি এর সাপেক্ষে ভেলোসিটি বের করতে চাচ্ছি, তাই আমি কি করব, বি ভেক্টর যেটা আছে ওই বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা নিয়ে নেব। ঠিক আছে, বি ভেক্টরের বা ভি ভেলোসিটি বিপরীত ভেক্টরটা নিয়ে নেব। আর বিপরীত ভেলোসিটি আর হচ্ছে আমার যে নর্মাল যেটার ভেলোসিটি বের করতে চাচ্ছি ওইটা কি করে দেব, লব্ধি করে দিব। এই যে দেখো যোগফল মানে কি লব্ধি। আচ্ছা, সো এইটা যদি না বুঝে থাকো প্যারা নেই, কোনো প্যারা নেই, কোনো প্যারা নেই। ঠিক আছে, এটাকে আমরা একটু এভাবে রেখে দিলাম, এভাবে রেখে দিলাম। এবার চলো আমরা একটু বৃষ্টি ছাড়ার জিনিসগুলা করি, বৃষ্টি ছাড়ার যে জিনিসগুলো করি। সিম্পল কথা, এই বরাবর লোকটা যাচ্ছিল, এই বরাবর কি যাচ্ছিল, লোকটা যাচ্ছিল। ঠিক আছে, এই বরাবর হচ্ছে কি করতেছে, এই বরাবর বৃষ্টিটা 90 ডিগ্রি কোণে পড়তেছে, একদম লম্ব হয়ে পতিত হচ্ছে। ঠিক আছে, এখন বলতে পারো যে ভাই বৃষ্টি কি একদম মাটির নিচে চলে গেছে নাকি? সমস্যা এটা, ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন আসলে লব্ধি বের করি তখন আমরা কি করি জানো, দুইটা ভেক্টর টেল মিলাই, লেসগুলো মিলাই দিই। সেই জন্য আমরা কি করছি, বৃষ্টি আসলে এইভাবে পড়তেছে, বৃষ্টি আসলে এইভাবে পড়তেছে, একদম উপর থেকে পড়তেছে, বাট এটাকে আমি টেল মিলানোর জন্য কি করছি, এটা লেসটা আর এইটা লেসটা কি করে দিছি, একসাথে লাগাই দিছি। এই যে এইটা লেজ আর এইটা লেজ লাগাই দিছি। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে লোকটার ভেলোসিটি হচ্ছে এই দিক বরাবর। তাহলে এবার লিখে ফেলো, এবার একটু লিখে ফেলো, দেখো তো এটা হচ্ছে আমাদের ভি ম্যান। ঠিক আছে, আর এইটা হচ্ছে কি ভি বৃষ্টি বা ভি রেইন। ঠিক আছে, এটা হচ্ছে ভি এম, এটাকে আমরা এটা একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম, এটা একটা ভি রেইন, এটা হচ্ছে আমাদের ভি ম্যান। ভি ম্যানের মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, আর আর বৃষ্টির বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, শেষ। আমাদের কি করতে হবে এখন, আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমার সাপেক্ষে বা লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে এটাকে আমরা কি লিখবো, এইটা যে মানুষের সাপেক্ষে বা লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে, তাই তো? তাহলে এটাকে আমরা কি লিখবো, বৃষ্টির বেগ যেটা আছে ওইটা থেকে আমি কি করব, মানুষের বেগটা বিয়োগ করে দিব, ভেক্টরে বিয়োগ। ঠিক আছে, আচ্ছা, সো এটাকে আমরা কি লিখতে পারি, ভি রেইন প্লাস মাইনাস ভি এম। মানে আমার কি করতে হবে বলতো, আমার মানুষের সাপেক্ষে বা এই লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বৃষ্টির বেগ নিতে হবে। বৃষ্টির বেগ তো আছেই, আর কি নিতে হবে বলতো, মানুষের বেগ যেটা আছে ওটা বিপরীত ভেক্টরটা নিতে হবে বা বিপরীত ভেলোসিটিটা নিতে হবে, এরপরে ওই দুটাকে লব্ধি করতে হবে। তাহলে এবার আমরা একটা কাজ করি, যে এই ভেক্টরটাকে কি করে দেই, একটু উল্টাই দিই। উল্টাই দিলেই তো কি হচ্ছে বলতো, উল্টাই দিলেই তো সেটা আসলে নেগেটিভ হয়ে যাচ্ছে না, বিপরীত ভেক্টর হয়ে যাচ্ছে না, এই হচ্ছে কথা। তাহলে এবার আমরা যেটা দেখতে পেলাম যে এইটাই আসলে আলটিমেটলি আমাদের মাইনাস ভি এম, এটাই আলটিমেটলি আমাদের কি বলতো মাইনাস ভিএম। ওটা উৎস ভিএম যেটা আছে ওটাকে জাস্ট উল্টাই দিলে, দিকটা উল্টাই দিলে সেটা মাইনাস ভিএম হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে আছে মাইনাস ভিএম, এই যে মাইনাস ভিএম, আর হচ্ছে ভিআর, এই যে ভিআর। ঠিক আছে, তাহলে এই দুইটা কি করতে হবে, লব্ধি করতে হবে। তো এখন বলো তো এই দুইটা যদি আমি লব্ধি করতে যাই, এই লব্ধি কি খুব কঠিন কিছু? লব্ধি কোন বরাবর হবে, এই বরাবর কোন একদিকে হবে। এই লব্ধি যদি করতে যাই, এই লব্ধি কঠিন কিছু কি না, তো এই যে কোন এক দিক বরাবর হবে। আমি একটু দেখে নিই এটা ঠিকঠাক আছে কিনা, এটা একটু উল্টাপাল্টা লাগতেছে, ধর এইটাকে একটু কপি করে দিই। হ্যাঁ,
এবার ঠিক আছে মোটামুটি, তাও এটাকে একটু নামাই দে। আচ্ছা যাই হোক, সো এরকম কিছু একটা, ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে আমাদের লব্ধিটা মোটামুটি এইটা, লব্ধি কোনটা, এইটা। তাহলে আলটিমেটলি আমাদের এটা যদি লব্ধি হয়, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাইছি, আমরা কি দেখতে পাইছি বলতো, আমরা যেটা দেখতে পাইছি ভিআর আর মাইনাস ভিএম, ভিআর আর মাইনাস ভিএম এর লব্ধি কোনটা, এইটা। তাহলে এটাকে আমরা বলবো এইটা হচ্ছে আমাদের সেই আপেক্ষিক বেগটা, এটাই কি আমাদের সেই আপেক্ষিক বেগটা যেটা সে দেখতে পাবে। তার কাছে মনে হবে যে এই বেগে কি করতেছে, বৃষ্টিটা পড়তেছে। কি মনে হবে তার, এই বেগে বৃষ্টিটা পড়তেছে, ঠিক আছে। সো এইখানে আমরা এই লব্ধিটা বের করার জন্য আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করব, এটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর শিফটিং। ভেক্টর শিফটিংটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে আমি এই ধরো বোর্ডের কথা যদি চিন্তা করি, তাহলে এই বোর্ডের যে কোনো জায়গায় তার মান এবং দিক সেম রেখে যে কোনো জায়গায় শিফট করতে পারি, তার মান এবং দিক সেম রেখে যে কোনো জায়গায় শিফট করতে পারি। সো আমরা যেটা করবো জানো, আমরা কি করব, আমাদের এই যে মাইনাস ভিএম যেটা আছে, এই মাইনাস ভিএম এর দিকটা সেম রাখবো এবং মানটা সেম রেখে আমি কি করবো, এটাকে এই জায়গায় শিফট করে দিব। কি করে দিব, এই জায়গায় শিফট করে দিব, ঠিক আছে। তো এতটুকু মাথায় রাখো, এতটুকু কাইন্ড অফ একটা শর্টকাট, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেছে আমাদের কি বলতো, এটা হয়ে গেছে আমাদের মাইনাস ভিএম, ঠিক আছে। আচ্ছা এইবার একটা কি দেখতে পাচ্ছি, ত্রিভুজ দেখতে পাচ্ছি, মানে এটা সমকোণী ত্রিভুজ, তাই তো। এই কোণটা হবে কি সমকোণ, কারণ এটা যদি সমকোণ হয় তাহলে এই কোণটা সমকোণ হবে না, এটাকে তো আমি টেনে এনে এখানে আনছি, এইটাকে আমি টেনে এনে এখানে আনছি না, তাহলে এটা আমাদের কি বলতো, এটা একটা আমাদের কি সমকোণী ত্রিভুজ। আর এই কোণটা যদি হয় ভাই থিটা, তাহলে এবার তুমি চিন্তা করো তো ট্যান থিটা অ্যাপ্লাই করো, একটু কাইন্ডলি একটু ট্যান থিটা অ্যাপ্লাই করো, করেই দেখো না। ট্যান থিটা যেগুলো কি, টেরা লম্বাভূত, ট্যান থিটা যেগুলো কি, টেরা লম্বাভূত। লম্বা মানে কি, এটা সাপেক্ষে লম্ব মানে হচ্ছে ভিএম, বাট আমরা এখানে কি মাইনাস ভিএম মানে কি বুঝায়, ভিএম এর উল্টা, দিকটা চেঞ্জ হয়েছে, কিন্তু মাইনাস দ্বারা কি মান চেঞ্জ হয়েছে, মান চেঞ্জ হয় না, মান সেমই আছে। আমি মাথায় রাখবা, মান কখনো মাইনাস হয় না, মান কখনো মাইনাস হয় না, মাইনাস দ্বারা বুঝায় তার দিকটা চেঞ্জ হয়ে গেছে, বুঝা গেছে। তাহলে মাইনাস ভিএম এর মান কত, ভিএম এর মান কত, ভিএম মানে মানুষের বেগ, মানুষের বেগ কত, মানুষের বেগ কত 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বসাই দেই 4, ঠিক আছে। ভাগ দিব কি, ভাগ দিব হচ্ছে টেরা লম্বাভূত, লম্বাভূত, ভূমি মানে হচ্ছে ভিরেইন, ভিরেইন। তাহলে আমরা বসাই দেই, আমরা একটু এমনি বসাই দিই যে এইখানে হবে হচ্ছে মানুষের বেগ আর এইখানে হবে কি রেইনের বেগ। দেখো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ঠিক আছে। সো এটাকে তুমি চাইলে একটু শর্টকাটেও অ্যাপ্লাই করে ফেলতে পারো, এটাকে চাইলে কি করতে পারো, একটু শর্টকাট হিসেবেও মাথায় রাখতে পারো। সেটাকে আমি এভাবে রেখে দিলাম, কি করলাম, এখানে আমি রেখে দিলাম যে আমাদের ট্যান থিটা বা থিটা, থিটা ইকুয়াল টু হবে আমাদের ট্যান ইনভার্স, উপরে থাকবে হচ্ছে, উপরে হচ্ছে মানুষের বেগ, ভাগ দিব হচ্ছে বৃষ্টির বেগ, ঠিক আছে। এই তো, সো এটাকে আমরা একটু মুখস্থ করে নিব, মুখস্থ করে নিয়ে শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো। যদি শর্টকাট অ্যাপ্লাই করি তাহলে একটু এইভাবে করার চেষ্টা করবো, ঠিক আছে। তো যাই হোক, যেটা হচ্ছে আমাদের ট্যান থিটা টেরা লম্বা, লম্বা মানে হচ্ছে এইটা, ভূমি মানে হচ্ছে আমাদের ভিরেইন। তাহলে এবার আমরা মানগুলো বের করতে পারবো না, মানগুলো কি করতে পারবো, বের করতে পারবো যে ভাই থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স মানুষের বেগ, মানুষের বেগ হচ্ছে আমাদের 4, বৃষ্টির বেগ হচ্ছে কত 6, তাহলে এখান থেকে আমি থিটা মানটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। যাই হোক, কিছু একটা বের করে ফেললাম। সো এবার আমরা থিটা মানটা বের করে আসলে আলটিমেটলি আমাদের লাভটা কি হলো, থিটা মানটাও বের করলাম, লাভ কি হলো, দেখো লাভ কি হয়েছে। দেখো আমরা একটা কাজ করি, এটা কি করি, এটাকে এরকম উপরের দিকে বর্ধিত করলাম, ঠিক আছে। এখন মানুষটা যখন গতিশীল আছে, এই দিকে যখন সে গতিশীল আছে, ভিএম বেগে যখন গতিশীল আছে, বৃষ্টি যখন ভিআর বেগে এই দিক বরাবর যাচ্ছে, তার কাছে কি মনে হবে, বৃষ্টি এই দিক বরাবর পড়তেছে, এই দিক বরাবর পড়তেছে মানে কি, এটাকে যদি আমি একটু বর্ধিত করি, তার কাছে মনে হবে কি জানো, তার কাছে মনে হবে বৃষ্টি এই দিক বরাবর পড়তেছে, এই দিক বরাবর পড়তেছে, বুঝা গেছে। তাহলে সে দেখবে বৃষ্টি এইভাবে তার দিকে পড়তেছে, সে এই দিক বরাবর গতিশীল, বৃষ্টি এইভাবে পড়তেছে, আর তার কাছে মনে হবে বৃষ্টি এইভাবে পড়তেছে। এই হচ্ছে সিম্পল কেস। আচ্ছা, সো এইটা যদি মোটামুটি সিম্পল কেস হয়, তাহলে দেখো আমি বলছি যে এইটা থেটা, এই কোণটা কি থেটা হবে না, এইটা যদি থেটা হয় তাহলে এই কোণটাও থেটা হবে না, যেটাকে আমরা বলি বিপ্রতীপ কোণ। তাহলে এইটা যদি থেটা হয়, এটা যদি থেটা হয়, তাহলে বিপ্রতীপ কোণ। আমরা কি বলতে পারি যে বৃষ্টি পড়তেছে উল্লম্বের সাথে থেটা ডিগ্রি কোণে। তাহলে আলটিমেটলি আমরা কি বলতেছি, এই যে উল্লম্ব হচ্ছে এইটা, তাহলে উল্লম্বের সাথে থিটা ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে, তাহলে আমি যদি উল্লম্বের সাথে থিটা ডিগ্রি কোণে ছাতা ধরি, তাহলেই তো মোটামুটি সে রক্ষা পাবে, তাই তো। তাহলে এই হচ্ছে কথা, সিম্পল কথা, এত কিছু মাথা রাখবো না, আমরা এই শর্টকাটটা মাথা রাখবো। শর্টকাটটা মাথা রেখে বলে দিব এই থিটাটা হচ্ছে আমাদের কার সাথে, উল্লম্বের সাথে। তাহলে উল্লম্বের সাথে এই থিটা ডিগ্রি কোণে যদি আমি ছাতা ধরি, তাহলে সে রক্ষা পাবে, ঠিক আছে। এই যে উল্লম্বের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, সেটা হচ্ছে আমাদের এত ডিগ্রি, মাথায় রাখবা। এটা কিন্তু আনুভূমিকের সাথে না, এটা উল্লম্বের সাথে, এই হচ্ছে কথা। সো এতটুকু করলেই মোটামুটি আমাদের আনসারটা শেষ। সো
একদম বেসিক থেকে পড়াইছি, কেউ যদি না বুঝে থাকো শর্টকাট অ্যাপ্লাই করে দিবা, শর্টকাটটা অ্যাপ্লাই করে দিবা, আনসারটা হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবে যেটা থিটা যেটা আছে সেটা উল্লম্বের সাথে, আনুভূমিকের সাথে না। আনুভূমিকের সাথে যদি এটা বের করতে হয় তাহলে 90 মাইনাস থিটা। ঠিক আছে, সো এতটুকুই ছিল আমাদের লেকচার 1-এ। সো লেকচার 1 বলতে আমাদের P1 যেটা আছে, P1 এর হচ্ছে লেকচার 1-এ, যেখানে আমরা 2টা চ্যাপ্টার কমপ্লিট করছি, ভৌত জগত ও পরিমাপ, আরটা কোনটাকে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আমাদের ভেক্টর। ঠিক আছে, নেক্সট পার্ট যেটা আছে সেটাতে আমরা নিউটনিয়ান মেকানিক্স যেটা আছে সেটা আমরা কমপ্লিট করব। আচ্ছা, সো এই জন্য সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে সময় থাকার জন্য আর কি। সো দেখা হবে নেক্সট লেকচারে। আসসালামু আলাইকুম সবাইকে।